আমি যে বাপ ছাড়া বড় হইছি বা কিছু হইছি বা কিছু, জাস্ট সেই দিনের ফোনটা আমি ভেঙে যাই, একদম ভেঙে যাই। এবং সব বাবা বাবা হয় না। এই বাবা ব্যাপারটা আমাকে খুব নাড়া দিত, ভালো ব্যাপার হোক খারাপ ব্যাপার হোক। আচ্ছা তাহলে কি তুমি মিথ্যা বলছিলে আমাকে এগুলো সব? আমাকে এই কথাটা কেন শুনতে হইলো যে তুই কি পাগল, তোর মাথায় কাজ করে না, তুই এগুলো কেন বললি? একটা মানুষ যখন বলে মা বাবা মারা গেছে তখন ওটা আপনার কাছে আর কেয়ার করে না। যে প্রয়োজনে ব্রোকেন ফ্যামিলি হয় আর বাচ্চারা সাফারার হয়। 3টা ফ্যামিলি করছেন, 3টা ফ্যামিলিতে 3টা বাচ্চা, ওই ফ্যামিলিতে 2টা বাচ্চা। আমার ওই ভাই বোনদের জন্য অনেক ফিল হয় যে তোদের বাবা যা করতে না পারছে, আমি যদি পারি, আমার ওই সামর্থ্য হইলে আমি সবাই নিয়ে ওরকম করবো, আমি একসাথে থাকবো, আমার ইচ্ছা এটা। চেনা যে মুখ, যে মুখের হাসি আপনাকে ভাবায়, প্রেমে পড়ায়, সেই হাসির পেছনের গল্পটা কি আপনি জানেন? কতটুকু কান্না থাকে, কতগুলো পাহাড় থাকে দুঃখের, কতগুলো নদী থাকে পরিশ্রমের, কিংবা কতগুলো ঝড় থাকে লন্ডভন্ড করে দেওয়ার। সাদিয়া ইসলাম লামিয়া নামটা আপনি চেনেন? মুখটা তো অবশ্যই চেনেন বাংলাদেশি বলে। এই মুখের পেছনের গল্পটা আজকে আপনি দেখতে শুরু করলেন। আমরা চেষ্টা করছি সত্যিকার সত্যটা তুলে ধরার জন্য, নির্ভেজাল, আনএডিটেড। বাকিটা আপনার। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লিখবেন আপনার মতামত। লামিয়া, যখন থেকে আমি চিনি তোমাকে বোন, খুব চটপটে, খুব চঞ্চল, গণমাধ্যমে মিডিয়াতে সর্বত্র এসছো, খুব বেশি দিন হয় নাই, কিন্তু তার মধ্যে অনেক পরিচিতি, অনেক নাম, অনেক জায়গা থেকে ডাক শুরু হয়েছে। সেই থেকে সুপারস্টার পর্যন্ত হওয়া, বিয়ে থা করা এবং দীর্ঘ সংগ্রাম করা, আর আজকের জায়গায় প্রতিটা স্টেপ আমি জানি কিছুটা। আমার ধারণা অধিকাংশ মানুষই জানে না। তোমার যে হাসি দেখে মানুষ, যে সুন্দর চোখ দেখে, চোখের নিচে কান্নার জল কেউ দেখে না। আমি সত্যি জানতে চাই, একদম তুমি শুরু থেকে আমাকে বলবা তোমার জীবনের। আমরা যেদিন শ্যুট করছি সেদিন বাবা দিবস, সবাইকে বলি, সো আমি চাই ওখান থেকেই শুরু করো। তার আগে হচ্ছে ভাইয়ার ফ্যান ফলোয়ার্সদের আসসালামু আলাইকুম। অ্যান্ড আমি সাদিয়া ইসলাম লামিয়া। আর একটু আগে ভাইয়া যেটা বললো সুপারস্টারে আজ পর্যন্ত যেতে পারিনি, আর ওরকম যাওয়া পসিবলও না আমার দ্বারা মনে হয়। আমি হচ্ছে, আমার কাছে এখন মনে হয় আমি আসলে গুড ফর নাথিং। ভাইয়া যে এই সময়টার কথা বলছিল সেটা 2015 আর ভাইয়া বললেন যে আপনি অনেক কিছুই জানেন। আমি মানে কিভাবে জানেন আমি কি কিছু বলেছি সেরকম কিছু? আপনাকে আমি অনেকদিন যাবতই চিনি, বাট অ্যাডেড খুব কম সময়। বাট ওরকম কি কোনো কথাবার্তা হয়েছে? না, তোমার সাথে আমার কথা হয়নি, কিন্তু সার্কেল তো একই। আমি খুব অবাক হলাম যে ওরকম বলাও কিন্তু হয়নি। আমি জাস্ট বলেছি হ্যাঁ ভাইয়া আমরা বসবো একদিন, বা কি পারপাস বা কিছু, এগুলো কিন্তু কিছু বলা। আমার খুব এখন ইচ্ছে হলো জানতে আপনি কিভাবে বললেন যে আমিও জানি। এইটা এই লাইনটাই তো কয়েকজন মানুষের, হাতে গুনে তুমি 200 মানুষ অতিক্রম করতে পারবে না। এটা পরিবার। হ্যাঁ, মানে এই কথাটা এর জন্যই বললাম আমি, যে এখন আমরা যে কনভারসেশনগুলো করছি বা করবা, একদমই কোনো ভঙ্গিতা না, কোনো অ্যাক্টিং না। এর জন্য আমার ভিতরে যেটা বলতে ইচ্ছা করলো, ভাই আসলে রাখলে রাখবে, না রাখলে নাই, আমি একদম যেটা মন চাইলো ভাইকে জিজ্ঞেস করতে, যেন জিজ্ঞেস করলাম যে কীভাবে। আমার খুব জানতে ইচ্ছা করে আমার সম্পর্কে মানুষ কীভাবে কীরকম মনে করে। অনেকে না, মানে যখন বলে আমি কি অ্যারোগেন্সির সঙ্গে আমার কাছে ভিন্ন। মানে ওরকমই আমাকে যদি আসলে আমার মতো করে কেউ বুঝে, যখন বলে আমাকে, তাকে মনে হয় কি আসলে আমার আপন মানুষ বলতে খুব কম মানুষ আছে পৃথিবীতে। আমার 2টা বাচ্চা ছাড়া বলতে গেলে কি আমার আপন বলতে কেউ নাই। আর আমাকে আমার মতো করে চিনে যদি কেউ এক্সপ্লেইন করতে যায় না, তখন আমার কাছে খুব ভালো লাগে যে এই মানুষটা মনে হয় আমার আপন। বলে না আল্লাহ যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, তখন আমার কাছে মনে হয় এইটা মনে হয় আবার সেই জঙ্গলটা। এর জন্য আমার কাছে ওই ওই আপনার অতটুকু কথার থেকে আসলে এতগুলা কথা বলা। যাই হোক, আমরা আসলে আগেই আমি বাবা নিয়ে বলছিলাম। হ্যাঁ, বাবা নিয়ে আজকে বাবা দিবসে আমরা আনফর্চুনেটলি আজকে আমরা শ্যুটটা করছি। হ্যাপি ফাদার্স ডে টু অল ডিজার্ভ ফাদার, যারা আসলে ডিজার্ভ করেন। এই হ্যাপি ফাদার্স ডেটা একটা, আমি আমার লাইফে কখনো হ্যাপি ফাদার্স ডে বলিনি, বলার সুযোগও হয়নি। অ্যান্ড কেন? কারণ আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি বাবা ছাড়া।
বাট জেনে বড় হয়েছি যে বাবা আছেন। একটা টাইম পিরিয়ড ছিল যখন ছোটবেলা, তখন বলতে হতো যে বাবা বিদেশ থাকে, বাইরে থাকে, যখন বুঝতাম না। যখন বুঝা ওঠা শুরু করলাম, আশেপাশের মানুষজন বলা শুরু করলো যে বাবা আসলে মার সাথে থাকে না, আলাদা থাকে, 2-3টা বিয়ে করছে, তখন হচ্ছে আরেক টাইপের মোমেন্টাম। মানে ছোটোবেলার থেকে বড় হওয়া, বুঝতে থাকার ব্যাপারগুলার সময় বাবার ম্যাটেরিয়ালটা আমার কাছে মানে এপিসোডটা এক এক সময় এক এক রকম। তো ছোটোবেলার বিষয় আসলে নাই বলি। যখন হালকা বুঝতে থাকি তখন তো যে বাবা কোথায় থাকে, বাবা বিদেশ থাকে, সিঙ্গাপুর থাকে। মা হয়তো ওটাই বলতো, এর জন্য ওইটাই বলতাম, বাইরে থাকে, সিঙ্গাপুর থাকে। তারপর হচ্ছে তাহলে বাবা ম্যাটেরিয়াল আছে, বাট দেখি নাই কখনো ওরকম। বাট তখন ওরকম বুঝতাম না, বিধে হয়তো ওটা বলতাম। কথাবার্তা হইতো না? না, কখনো কথাবার্তা হইতো না, যতদিন পর্যন্ত আমি বুঝতাম না ততদিন পর্যন্ত বিদেশ থাকে। তারপর একটা পিরিয়ড টাইমে যখন বোঝা শুরু হলো, মানে বুঝতে লাগলাম, তখন হচ্ছে আশেপাশের মানুষজন তো আছেই। তখন মার হচ্ছে হয় না, আমি একটু স্কুলের 6-7-এর সময় যখন হয়, 7-8-এর সময় যখন হয়, একটু দুষ্টু প্রকৃতির হলে তখন হচ্ছে কথা শোনা লাগে। তখন হচ্ছে যে কথা শোনা অভিযোগের সময় যখন হলো, তখন আম্মুর মুখ থেকে শুরু হলো যে আমার জন্য তার কত স্ট্রাগল। তো তার মুখ থেকে শোনা কি হলো, আমার যখন জন্ম হলো তখন নাকি হসপিটাল থেকে আমার মার, না তার আগেও আবার একটু ভালো কথা শুনলাম, যেটা আমি মেয়ে হয়ে জন্ম নিছি, আমি যখন মেয়ে হয়েছি তখন আমার বাবা নাকি পুরা এলাকাতে মিষ্টি বিতরণ করেছে যে আমার মেয়ে হয়েছে। তো এটা একটা ভালো লাগা শুনলাম, ওই যে যখন আধো আলো বুঝি তখন এই একটা ভালো লাগা গেল। তারপর ওই যে আম্মুর বিচার অভিযোগের সময় যখন আসলো হাসপাতালে, মানে এর আগের মোমেন্টাম আরও আছে, ফ্যামিলি বিষয়ক মোমেন্টাম যেটা থাকে ওটা নাই বলি। জন্ম যখন নিছো তখন তো আমার হাসপাতাল থেকে ছুটায় নিয়ে আসতে হয়েছে, আমার হাতে যত আংটি ছিল সব আংটি টাংটি স্বর্ণ বিক্রি করে হাসপাতাল থেকে ছুটায় আনতে হয়েছে। তো মানে এই কথাটা যখন আমি ফার্স্ট শুনি তখন আমার কাছে এই যে আঘাত লাগা শুরু হয় বাবা বিষয় নিয়ে। মানে এর আগ পর্যন্ত তো বাবা একটা অন্যরকম ব্যাপারে নিয়ে আসি, বাবা বিদেশ থাকে, বাইরে থাকে, এই প্যাকেজে ছিলাম। তারপর যখন ফার্স্ট শুনতে হয় যে আমার মা হাসপাতাল থেকে আমাকে ছুটায় আনে তার হাতের গোল্ড যা ছিল সেগুলো বিক্রি করে, তো এইটা শুনে আসলে এই ফার্স্ট খারাপ লাগা তার প্রতি শুরু হয়। তারপর আস্তে আস্তে আমি আসলে কখনো মানে এই আমার মার এরকম অভিযোগ পিরিয়ড শুরু হইলো কি পেটে নিয়ে, আমার মাও মিডিয়ার জগতের ছিল, বাবাও মিডিয়ার জগতেই ছিলেন, তাদের ওখান থেকেই পরিচয়, তারপর পরিচয় পর্ব হওয়ার পর ওখান থেকেই বিয়ে। এখন গতানুগতিক মানে পিরিয়ডে আমার মার অভিযোগগুলো, মানে এখন আমি সিরিয়ালে বলে যাই, সেটা হচ্ছে ওই মুভি করার সময় আমার মাকে পটায় বিয়ে করছে, মিথ্যা কথা বলে বিয়ে করছে। সেটা হচ্ছে আমার বাবার বাড়িঘর আছে, মানে নিজের বাড়ি আছে, এই সেই মিথ্যা কথা বলে পটায় শটায় নাকি বিয়ে করছে, বিয়ে করে আনার পর দেখে না বাড়িঘর কিছু নাই, সে ভাড়া থাকে। এগুলো আসলে আমার মা আমাকে বলে যায় আর আমার শোনা, এই হচ্ছে এক প্রথম কথা। হ্যাঁ, মানে এটা বলে কি তোর বাবা হচ্ছে একটা মিথ্যাবাদী, এরকম পটায় শটায় বিয়ে করে, এই করে। তারপর কি গেল, আমি যখন পেটে, আমার মা যখন কনসেপ্ট করে আমাকে, ফার্স্টের দিকে তো বোঝা যায় না, প্রথম 4-5 মাস আমার মা ভালোই, তখন ওই আমি মিডিয়াতে আর কি মুভিতে কাজ করতেছে, মানে সেকেন্ড লিডে কাজ করছে, তখন ফার্স্ট লিডে হবে এরকম মোমেন্টাম চলছে তখন। তো আমার বাবা নাকি বলতে না খুব বিরক্ত লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, তখন আমার মাকে যারা কাস্টিং করতে চাইতো, বাট ওনাকে চাইতো না, মানে ছেলেদের কাস্টিং আসলে বরাবরই সবসময় তো মনে হয় মুশকিল। তো আমার মাকে কাস্টিং করলে ওইসব জায়গাগুলো গিয়ে সে নাকি যে ভেটুবাজি দিয়ে আসতো, ও তো প্রেগনেন্ট, ওকে নিয়ে কেন কাস্টিং করতেছেন, ওকে নিয়ে তো শুটিংয়ে গেলে ও বমি করবে, এই হবে সেই হবে, এগুলো বলে বলে নাকি আমার মার কাজ নষ্ট করতো। এই হচ্ছে তারা অভিযোগ। তারপর অভিযোগ হচ্ছে যখন পেটটা একটু বড় হতে লাগলো তখন হচ্ছে তাদের একসাথে কেন কাস্টিং করা হয় না, তখন নাকি ওই যেরকম সিঁড়ি বেয়ে বেয়ে অনেক উঁচা উঁচা অফিসে, প্রডিউসারদের অফিসে নাকি যেতে হতো, তখন আমার মাকে নাকি অনেক বড় বড় অফিসে পাঠাইতো, যে আমাকেও নেওয়ার কথা বলার জন্য রিকোয়েস্ট করতে, যাও উঠো যাও, এই সেই। এটা হচ্ছে একতরফা আমার মার কাছ থেকে শোনা কথা আর কি। এরকম তোরে এত বড় পেট নিয়ে আমার এরকম এরকম আমাকে জায়গায় জায়গায় পাঠাইতো, আমি এরকম এরকম যাইতাম যেন তোর বাবারও হচ্ছে কাস্টিং করে, বাট কেউ তো কাস্টিং করতে চাইতো না। আরও কিছু কথাবার্তা আর কি, এরকম সেরকম, চাকমাদের মতো নাক ছিল, এই সেই, কাস্টিং তো করতে চাইতো না।
তা আমি কি করব কাস্টিং না করলে? আমার মনে করতো যে আমি ইচ্ছা করে মনে হয় নিতে চাই না, আমি মনে হয় একা অনেক বড় কিছু হইতে চাই, ওরে নিতে চাই না, এই পিরিয়ড, এই এক অভিযোগ। তারপর হচ্ছে বাবার সাথে দেখা কবে? বাবার সাথে দেখা হচ্ছে ভুল না করলে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন। এর আগে কোনোদিন দেখা হয়নি? এর আগে কোনোদিন দেখা হয় নাই, বাট আমার মনে নাই, মনে কেন থাকে না দেখা হলো তখন তখন? জানি না কেন দেখা হয় নাই। ওই যে বললাম না, যখন বুঝতে শিখলাম। তখন দেখাটা হইলো কেন তাইলে? আচ্ছা, সো দেখাটা হলো কেন, এই যে এর মধ্যে কিন্তু এগুলো শুনে আমার বড় হওয়া, বাবার নামে সব কমপ্লেন শুনে বড় হওয়া। বাই দিস টাইম আমার ইচ্ছা ছিল কি জানেন, আমি লয়ার হব, মানে লয়ার হয়ে আমি আমার মার সাথে যে এই ইনজাস্টিসগুলো হয়েছে, আমি আমার মার ইনজাস্টিসগুলোর বিচার করব, বিচার চাবো, বিচার করব বাবার। একটা মোমেন্টামে আমার ব্রেনে তখন আমি এই মোটিভ নিয়ে বড় হলাম মার সাথে। তারপর হচ্ছে দেখা হওয়ার যে ব্যাপারটা আমার মনে নাই কিভাবে হলো। আমার মার সবসময় তাদের কোনো একটা আশেপাশের কারোর সাথে কন্ট্যাক্ট ছিল, তো সেই সুবাদে আমি মেয়ে বড় হয়েছি। কোন কারণে আসলে দেখা সাক্ষাৎ হয়েছে আমি জানি না, সামনে মনে হয় কোনো আমার বার্থডে ছিল বা কিছু, আমার আসলে মনে নেই। মানে খুব একটা দেখা হয়। সিগনিফিকেন্টলি বাবার সাথে যোগাযোগ কখন থেকে? কোনো যোগাযোগ কখনোই হয়নি, আসে নাই উনি না। কখনো? তো প্রথম দেখাটা যেটা আমার মনে আছে আমি ওইটাই শেয়ার করি। আর বা ওনার একজন ছিল যে কি বলে ফটো স্টুডিও, বলে যে ফটো স্টুডিও প্লাস হচ্ছে রেস্টুরেন্ট ছিল, শ্যামলীতেই নাকি থাকতো। আমি খুব অবাক হলাম তখন, আমরাও মিরপুরে থাকি, উনিও নাকি শ্যামলীতেই থাকতেন। কিন্তু এই আমাদের দেখা, তো দেখা হওয়ার পর আমাকে খুব আদর করলো। তারপর হচ্ছে আমরা ওই তার যে ফটো ছিল স্টুডিওটা, ওইখানে আমরা ফটোশ্যুট করলাম। তো এইভাবে ধরে টরে থাকলে ভালো হতো ছবিগুলো। ফটোশ্যুট করার পর আর আমি যাওয়ার পর না দেখলাম অদ্ভুত মিল আমার চেহারার সাথে তার। মানে তখন না মানে একটা মানে বাবা ম্যাটেরিয়াল তো ফিল করি নাই, সবসময় দেখছি মানে বোনের বাবা, খালু, যে খালুকে বাবা বলে ডাকতাম। মানে আমার বাবা আব্বুর অভাব ছিল না, আমার খালাতো খালুদের আর কি এরকম ডাকতাম। আর বান্ধবীদের বাবা যা স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, বা কারো বাবা মারা গেলে আমার এত কষ্ট লাগতো, কেন লাগতো আমি জানি না, আমি তো বাবা ম্যাটেরিয়ালটা ফিলই করি নাই। বাট এই বাবা ব্যাপারটা আমাকে খুব নাড়া দিত, ভালো ব্যাপার হোক খারাপ ব্যাপার হোক। তারপর হচ্ছে ওই দেখা ওই ছবি টবি তোলা, তারপর ছবি যখন বের হয়, আল্লাহ কি, ও আচ্ছা, চেহারার মিলের থেকে একটা খুব কষ্টের জিনিস মনে পড়লো। ওই আম্মার অভিযোগের পিরিয়ডে আম্মা বলতো যে ভাগ্যিস যে তোর চেহারা তোর বাবার মতো অবিকল মিল, নাহলে তো তোর বাপ বলছিল যে মানে তাহলে তোর বাপ বলতো যে এটা আমার বাচ্চাই না। মানে দুজনের সম্পর্কে এত বেশি? হ্যাঁ, অস্বীকার যেত। ওকে, এই বাবা চরিত্রটা কি লামিসার ব্যক্তি জীবনে অনেক প্রভাব রাখছে? ব্যক্তি জীবনে না একটুও প্রভাব রাখতো না। ওই মোমেন্টামগুলোতে দেখা সাক্ষাৎ হওয়া ডান শেষ ছিল, রাখতো না। বাট রিসেন্টলি কিছু ঘটনা আমার সাথে ঘটে যায়, এইগুলো না ঘটলে আমি আসলেই আমার আর কোনো মানে আমি মাঝখান দিয়ে বলতাম যে আমার বাবা মারা গেছে। তো একটা মানুষ যখন বলে বাবা মারা গেছে, তখন ওটা আপনার কাছে আর কেয়ার করে না। এই যে এই জার্নিটাতে লাস্টের দিকে তুমি বলছো যে তোমার বাবার একটা বড় রকমের ডিজাস্টার আছে, and you could not take it. What is it actually? বাবা বিষয়টা আমার লাইফে তো অনেক কম, বাট অনেক বেশি কথা বলে ফেললাম, শেষ করবো অল্প কিছু বলেই। প্রভাবটা কি বলো তো? লাস্টে বলছো যে সম্প্রতি প্রভাবটা যেটা হচ্ছে, আমার কখনো মনে হয়নি যে আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। কারণ আমি ছোটবেলার থেকে জেনে আসছি বাবা বিদেশ থাকে, একটা অন্যরকম ফিল। মাঝখানে একটা মোমেন্টাম ছিল, ওইটা অনেক স্কুল টাইমিং এর মোমেন্টাম, যে হ্যাঁ বাবা এই সেই এতদিন শুনেছি, ওইটা আমি ফিল করেছি, তখন বুঝেছি ম্যাটেরিয়ালটাই আসলে আমার জন্য না, ফাঁকটা একটা ম্যাটেরিয়াল। ওকে, ফরগেট ইট। একা আছি, মা সাথে নিয়ে এই পর্যন্ত আছে, মাই আমার অনেক, মা সাথে আছে অ্যান্ড খারাপ কিছু করি নেই আলহামদুলিল্লাহ। আমার মিডিয়াতে একটু কাজ করার ইচ্ছা ছিল, আমি একটা বিউটি পেজেন্ট উইন করি, আমার মা আমার সাথে ছিল। বিউটি পেজেন্ট উইন করার পর অনেক কাজ করেছি, আমার মা আমার সাথে ছিল। সো মা নিয়ে আমার লাইফটা অনেক ভালোই চলছিল। আমার মার অনেক বিয়ের প্রপোজাল আসতো, বিদেশে নিয়ে যাবে, এই করবে সেই করবে, বাট আমার মা আমাকে ছেড়ে কখনোই কোথাও যায়নি। যেহেতু আমার মা আর আমার মা মেয়েরই একটা সংসার ছিল, কোনো ছেলে ম্যাটেরিয়াল দেখে অভ্যস্ত ছিলাম না আমি ছোটোবেলার থেকেই। তো মা নিয়ে বড় হই, মিডিয়া একটা ক্যারিয়ার পার করি,
আমি বিয়ে করি অ্যান্ড বিয়ের পরও আমার মা আমার সাথেই থাকে, এতটা মার সাথে আমি জড়িত ছিলাম। অ্যান্ড ওই যেই বাবা ম্যাটেরিয়াল নিয়ে ছোটোবেলার থেকে তো আসলেই অভিযোগ শুনতে শুনতে বড় হওয়া, একটা টাইমে আমি কখনোই বলিনি আমি বাবার কাছে যাব, একটু অ্যাড না করলে হবে না, একটা টাইমে আমি বলি যে আমি বাবার কাছে যাবো। ওই যে একটা দেখা হওয়ার পরে আমি না ভাইয়া বলবে নিজেরটা নিজে বলে, আমি খুব অল্পতে সন্তুষ্ট হওয়া একজন মানুষ, অল্পতে আমি খুব খুশি হয়ে যাই। এই লোকের এত অভিযোগের পর, মানে অভিযোগ থাকা সত্ত্বেও আমি আমার বার্থডেটা আসলে কবে হয় না, আগেকার যুগের মা তো ওরকম বার্থডে ভাবে মনে ছিল না। আমার বার্থডে ডেটটা আমি জানতে পারি ওই বাবা ম্যাটেরিয়াল মানুষটার থেকে। আমাকে দেখায় একটা কার্ডের পিছনে সে লিখে রাখে, মানে খুবই কাব্যিক ধরনের একটা মানুষ, মানে পটায় টটায় ফেলার মতো একজন মানুষ। তো প্রথম দেখাতেই ওই এত অভিযোগ যে শুনে আসছি, প্রথম দেখাতেই খুব ভালো লাগা কাজ করে, দেখতে একরকম। আবার কার্ড দেখায় যে কার্ডের পিছনে যে তোমার বার্থডেটা লেখা, তারপর তার কাছে ওই যে বললাম একতরফা, আগে আম্মুর কাছে একরকম শোনা, তারপর তার কাছে যাওয়ার পর আবার মার নামে তার কাছ থেকে আরেক রকম শোনা। সেটা হচ্ছে তোমার মা তোমার কাছ থেকে আমাকে নিয়ে যায়, সে অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল, আমার কাছে থাকলে বাহার থেকে বের হতে পারতো না, বাহার থেকে বের হওয়া নিয়ে আমি অনেক প্রেশার দিতাম যে বের হয়েও না, পেটে থাকা অবস্থার থেকেই তোমাকে নিয়ে বের হওয়া নিয়ে তার সাথে আমার ঝামেলা চলতো। প্রতিদিন তাকে সন্ধ্যাবেলা নিয়ে খাবার খাওয়াইতে নিয়ে যেতে হতো। তারপরে একটা ঝামেলা হয়, আমি হওয়ার পর একটা কি ভেজাল হয়, আমাকে নিয়ে সে নাকি চলে যায়, আমার মা চলে যায়, তাকে না জানিয়ে বাহার থেকে বের হয়ে যায়। আমার বাবা নাকি বলতে এত বিরক্ত লাগে, তাও বলতে হচ্ছে আর কি, যে এরিয়াতে আমার মা থাকতে পারেন সেই এরিয়াতে রিক্সা ভাড়া করে নিয়ে রিক্সায় করে করে সে মানে খুঁজতে লাগলো ওই এরিয়াটায়, বারান্দায় আমার জামা কাপড় দেখে দেখে আমাকে খুঁজতে লাগলো, অ্যান্ড জামা কাপড় দেখে দেখে সে খুঁজেছে। বাট ইটস কাইন্ডলি ট্রু লাগে আমার কাছে। না ট্রুই, এটা ট্রু। কারণ এরকম সিনারি আমাদের লাইফে অনেক দেখা হওয়ার পর আমার একটা অভিযোগ ছিল, এটা মানে আসলে কথার পৃষ্টিতে কথা, এত টাইমিং মনে নেই। আমার একটা অভিযোগ যে আপনি তো বেঁচে ছিলেন, আমি একটা মেয়ে, আমার আশেপাশের মানুষজন বলতো তোর মতো একটা মেয়ে বেঁচে থাকতে, মানে তোর মতো একটা মেয়ে থাকতে তোর বাবা বেঁচে থাকতে খবর কেমনে নেয় না, কেন নেয় না? এই কোশ্চেন যদি আমাকে মানুষ করে, এই কোশ্চেনের অ্যান্সার আমি কিভাবে দিব সেটা তো আমিও জানি না। বাট মাঝে মধ্যে যখন চুপচাপ থাকি তখন আমাকেও ভিতরে কাঁদাতো যে আসলেই তো সেই মানুষটা এক্সিস্ট করে। অ্যান্ড তার দেখা হওয়ার মানে এর মধ্যে দুই একটা দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দেখা হয়েছে, সব হয়েছে, আবার সে মানুষ গায়েব হয়ে যায়, ভুলে যায়। মানে তার আগ পর্যন্ত তো ছিল দেখাই হয় না, দেখা হওয়ার পরেও সেই মানুষ ভুলে যায়, কারণ তার আরেকটা সংসার হয়, তো ওইখানে বাচ্চা কাচ্চা হয়। অ্যান্ড যে বিয়েটা করে মনে হয় খুব সুন্দর দেখতে মহিলা ছিল, আমি দেখেছি, বয়স খুব কম। তো সেই ফ্যামিলিতে আসলে ঝামেলা হবে দেখে, তাহলে আমি তো আপনার প্রথম সন্তান, আমি বেঁচে আছি, তাহলে দূর থেকেও যতটুকু সম্ভব সেইটাও যদি একটু হইতো, আমি যদি ফিল করতাম, তাহলেও আমি আমার এখানে উঠায় রাখতাম। বাট আমি এই যাবৎকালীন আমার বড় হওয়া এই পর্যন্ত আসাতে আমার বাবার একটা 99% কোনো এফোর্টস আমি পাই নাই। তাহলে সেই বাবা নিয়ে আমি ফিল কিভাবে পাবো? যদি বেঁচে থাক না, মানে মরে যেত তাহলে ভাবতাম মরে গেছে, বেঁচে তো ছিল, স্টিল নাও কোনো এফোর্টস তার দেখি নাই। আচ্ছা, সো দেখা হওয়ার পরে তার যে বিচারগুলা, যে আমাকে নিয়ে আসে, আর সে হচ্ছে রিক্সায় করে করে ঘুরে ঘুরে আমাকে খুঁজছিল, খুঁজার পর একটা সার্টেন টাইম পর সে 3 ঘন্টা খোঁজার পর নাকি পায় আমার কাপড় চোপড়গুলো বারান্দায় নাড়া দেওয়া। তারপর সে হচ্ছে আমাকে ওই বাসায় যায়, আমাকে দেখতে যায়, আমার মা নাকি ছিল না, সেটাও তার বিচার। আমার বাসায় যেয়ে দেখি একা কাজের বুয়ার হাতে আমার বাচ্চাকে ফালা রেখে গেছে। তারপর সে দুধ টুধ কী হাবিজাবি কিনে নাকি প্যাম্পার্স বাসায় দিয়ে যায়। এখন আমি একটা মা হয়ে আমি বুঝি, অ্যান্ড আর্নিং সোর্স আর ওয়ার্কিং ওমেন হলে বোঝা যায় যে আপনি চাওয়া সত্ত্বেও আপনার বাচ্চাকে আপনি ওইভাবে টাইম দিতে পারবেন না, আপনার বেরোইতে হবেই যদি আপনার বাচ্চার দুধ কেনার রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে থাকে। তো হ্যাঁ, ওইটা সে আমার কাছে বিচার হয়ে আর কি আমার কাছে আসছে, যেটা আমার কাছে ভালো লাগতেছিল না। আমি দেখে বড় হয়েছি, আমি আমার মার সাথে হয়ে বড় হয়েছি, আর সে চাচ্ছিল আমার মাকে একটা ভিলেন রূপে আমার সামনে পরিণত করার। প্রত্যেকটা বার যতবার তার সাথে দেখা হয়েছে, যতবার তার সাথে দেখা হয়েছে, ইভেন এই রিসেন্টলি জাস্ট 3-4 মাস আগের কথা বলবো, তখন পর্যন্ত তার একটাই মোটিভ যে আমার মাকে কিভাবে আমার কাছে একটা ভিলেন প্রমাণিত করবে। ভিলেন হইলেও তো সেই ভিলেন মানুষটা আমার সাথে ইন পর্যন্ত আমার সাথে ছিল। এটা ম্যাটার। তাহলে আমার কাছে ভিলেন ভালো, আপনিও ভিলেন হয়ে আপনি থাকতেন, দূরে থেকেও থাকতেন। শ্যামলিয়ার মিরপুর 11 তো খুব বেশি দূরে না, তা আপনি যে ফেরেস্তা, আপনার ফেরেস্তা মানুষটা কই ছিল, আপনি দূরের থেকে যেতেন। আচ্ছা, তার ইটা কি জানেন? ওই যে আমাকে যে খুঁজে বের করে দুধ টুধ দিয়ে আসে, আমার মা নাকি তার নামে এর জন্য একটা জিডি করে। কেন?
জিডি করে যে আমার মেয়েকে নিয়ে আসতে গেছিল বা এরকম কিছু। এখন তার এই যাবৎকালীন আমার এত বছর পিরিয়ড বড় হওয়ার পিছনে তার কোনো এফোর্টস নাই কেন, সেটা হচ্ছে আমার বাচ্চাকে খুঁজে বের করে দুধ প্যাম্পার্স কিনে দিয়ে আসার জন্য আমাকে জেল খাটতে হয়েছে। দ্যাটস ব্যাড, লিটারালি। সেটার জন্য কি আমি দায়ী ছিলাম? না, কিন্তু তোমার প্রভাব না কিন্তু থাকলে, সাফারার তো আমি হইলাম। হ্যাঁ, কিন্তু তোমার গার্ডিয়ান তখন লিগ্যাল গার্ডিয়ান, বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের কোনো অধিকারই নেই সন্তানের উপরে। মা যা বলবে তাই, এবং মার ডিসিশনটাই তোমার ভবিষ্যৎ। সো শি টুক দ্য ডিসিশন, এবং যার ভোগ তোমারে ভোগাইতে হয়েছে। ওকে ফাইন, এর জন্য কি এটাই আমার আমার আজ পর্যন্ত এই একটা মাত্রই খুব কি বলে মানে একটা মাত্রই অনেক কিছু তো বলে, একটা মাত্রই অনেক বেশি কষ্ট লাগার ব্যাপার তার যে আমি আমার মেয়েকে খুঁজতে গিয়ে দেখতে গিয়ে আমার জেল খাটতে হয়েছে। হ্যাঁ, এটা খুবই বড় একটা কষ্ট। ও আচ্ছা, তাহলে এটা ফাইন, আপনাকে জেল খাটতে হয়েছে দেখে আপনি একটা বাচ্চা এক্সিস্ট করান, আপনার একটা বাচ্চা বাংলাদেশে আইন অনুযায়ী বোনরে কিচ্ছু করার নেই। একটা মা বলবে যে আমার বাচ্চার কাছে আসতে পারবে না বাপ, এর জন্য তারপর থেকে আপনার বাচ্চা যাইতে পারবে না, তো আপনি দেখা করবেন না, যাওয়ার কোনো রাইটস নেই। ও আচ্ছা, আমি তাহলে বিষয়টা জানতাম না, এর জন্যই তো আমার তার প্রতি এত রাগ। তুমি গেলেই বরং তুমি আবার ইয়ে পড়বে, আর শাস্তি হবে ডাবল তখন। ও, শাস্তি ডাবল হবে তখন। তাহলে 25, 26, 27, 28 বছর বয়সে এখন 18 পর থেকে পারবে। তো 18 পর থেকে আসলো না কেন? 18 তখন গিয়ে পারবে। আচ্ছা ঠিক আছে, 18 তো পার করছে, আসলো না কেন? ইয়েস, তখন তুমি ধরো যে এখন কেন তুমি আসোনি। 18 পর তেলে আসলো না কেন, মানলাম যে ওই টাইমে এই 18 পর তেলে আসলো না কেন, এবং সবাই সেটাই করে 18 সময় গিয়ে। এটাই হচ্ছে আমার কথা। আমার ওই টাইম তো আমি ভুলেই গেছি, আমার মা যেভাবেই হোক মানুষ তো করছে। তা আপনার একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, 18 তে তোমার এসে বলা উচিত ছিল যে আমি মাই কারণে আসি নাই, পারি নাই। ইভেন যেটা বলছিলাম যে আমি জীবনে কখনোই বলিনি বাবার কাছে যাওয়া, শুনে শুনে বড় হয়েছি যা। তো একটা টাইমে আমি পুড়ে গেছিলাম, ভাত মার গালাতে গিয়ে আমি পুড়ে যাই। জীবনে প্রথম তখন আমি বলি যে আমি বাবার কাছে যাব। কেন বলি আমি নিজেও জানি না। তো আমার মাও মানা করে নাই, মাও যোগাযোগ করে বাবার কাছে নিয়ে যায়। তো বাবার কাছে নিয়ে যাওয়ার পরে ওই যে নিচের থেকে আমার বাবা আমাকে কোলে করে 4তলায় বাসায় উঠায়। কি যে ভালো লাগলো আমার, মানে ওই কষ্ট লাগার মানে এই পুরার যে কষ্ট মনে হয় আমাকে কোলে নিয়ে উপরে উঠছে। উঠার পর দাদিরা সবাই বাসায় আসলো, মানে গেটের মধ্যে আমাকে দেখতে আসলো। এই যে একটা ব্যাপার আমার কাছে যে কি ভালো লাগলো, যে আমার একটা ওয়েলকামিং। আমি পুরা মানে আমার কাছে তো মনে হচ্ছিল আমি হাঁটা ভুলে গেছি তখন, মানে আমার পা তো বার্ন, হাঁটা ভুলে গেছি, এরকম মোটা করে ব্যান্ডেজ করা। কোলে নিয়ে আমার বাবা কোলে নিয়ে উঠছে, এত ভালো লাগছে আমার কাছে। এইটাই জীবনের মনে হয় যা পাইনি এতদিন পেয়ে গেছি সব। দাদা দাদির একটা ব্যাপার ওইসই। পরে যাওয়ার পর একটা জিনিস যেটা ভালো লাগলো না, যে সে ওইখানে, ওটা তখন জানতাম না, যাওয়ার পর জানতে পারি ওই যে যেটা বললাম সুন্দরী একটা বউ। অ্যান্ড হ্যাঁ, সুন্দরী একটা বউ। ক্লিয়ারলি বলি আমি হচ্ছে ফার্স্ট ঘরের মেয়ে, অ্যান্ড ওইখানে আরেকটা বাচ্চা এক্সিস্ট করে যেটা হচ্ছে সেকেন্ড ঘরের ছিল, অ্যান্ড বউ যেটা এক্সিস্ট করছিল সেটা হচ্ছে থার্ড ঘরের, মানে থার্ড বউ আর কি। সেখান থেকে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তার আগে আরেকটা বিয়ে করে ওই ঘরের একটা বাচ্চা নিয়ে ছেলে বাচ্চা ছিল, ওই মাটাও নাই। ওই মাটা নাই নাকি পরে শুনতে পারছি। মানে তোমরা দুই ভাই বোন হচ্ছে আলাদা আলাদা পরিবারের, যার কাছে আসলো সেই বউ আবার আলাদা, এ মা, মানে থার্ড নাম্বার ওয়াইফ তখন এক্সিস্ট করে, এন্ড সেকেন্ড ওয়াইফের ছোট একটা বাচ্চা, ছেলে বাচ্চা ছিল ওখানে। এন্ড আমি ফার্স্ট ঘরের বাচ্চা উইথ বউ আর কি, মানে আম্মা সহ যাই। অ্যান্ড যাওয়ার পর হচ্ছে তো দেখলাম ওরকম, অ্যান্ড ওখানে থাকার পরে ওইখান থেকে হচ্ছে ঢাকা মেডিকেল, যেটা এখন অনেক ভালো একটা বার্ন ইউনিট হয়েছে, তখন ওরকম সার্ভিস ছিল না। তো ওইখানে যেহেতু নিয়ে যাওয়া হয়, আমার বাবার আবার মানে ধরেন পারুক না পারুক, তার মানে কথাবার্তা বা ওই হ্যাডম ব্যাপারটা অনেক বেশি, অ্যাটিটিউড ব্যাপারটা অনেক বেশি। একটা সময় ছিল মনে হয় অনেক কিছু, বাট এখন না থাকলেও সেই ব্যাপারটা তার মধ্যে আছে। এখন সে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আমাকে। তার আগ পর্যন্ত আমার হচ্ছে যে ট্রমা সেন্টার যে ওখানে হচ্ছিল। তো তখন ঢাকা মেডিকেলে নেওয়ার পরে প্রথম যে করে, ওই যে ড্রেসিংটা করে, মানে আপনাকে জীবন্ত মুরগি ছিললে যেরকম করে, যেরকম লাগে ওরকমভাবে করতেছিল। আমার মাও না ব্যাপারটা নিতে পারে না, আমার তো কষ্ট ভিতরে, কিন্তু কষ্ট হলো বাবা সামনে আসে, বাবাকে নিয়ে হাসপাতালে আসি। ওইটাও আমার মা আবার এটাতে অনেক অবজেকশন দিতেছিল, কেন এখানে আমার মেয়ে এখানে কেন। আমার মা আবার অনেক সূচিবাই, তার ছোটোবেলা থেকে দেখছে একটা বক্স ছিল, বাট সে ভালো ভালো জায়গায় সে নিজে তার কি বলে বাণিজ্য মেলায় সে ফেয়ার করতো। আমাদের
এক্স প্রেসিডেন্ট যে ছিল সে দেখতে আসছেন, সে নিজেই একদম কি বলে নিজের পায়ে দাঁড়ানো একজন মানুষ, তারে দেখে আসলে আমার মোটিভেট হওয়া যায়, একাও করা যায়। বাট আমার মাটা আসলে ফোকাস ছেড়ে যেত, আমি আমার থেকে শিক্ষা নিলাম যে ফোকাস ছেড়ে যাওয়া যাবে না আর কি। ওইটা আমার মধ্যেও আছে, পটানিতে পড়ে যাই, আমার মা পড়ে গেছে লাস্ট বয়সেও বলবো। তো হচ্ছে আমার মা অনেক কমপ্লেন যে এইখানে কেন, এই হসপিটালে না, আমার মেয়েকে আমি ভালো হসপিটালে নিয়ে আসছি, এত টাকা খরচ করে আনছি, এখানে আসার আগ পর্যন্ত এখানে কেন আমার মা হ্যাভি কমপ্লেন করতেছিল। ওখানে আমার ছিলতেছে, আমার মা ঝগড়া করতেছে। আর আমার ওই বাবার কথা হচ্ছে আমার কি বলে এই পর্যন্তই, কি বলে আমার সামর্থ্য এই পর্যন্তই, এখান পর্যন্তই, আমি এখানেই করতে পারবো, আমি এখানে ছাড়া এখন অন্য জায়গায় নেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আর এই সামর্থ্য পরের ব্যাপার, আর তার বলার ব্যাপার হচ্ছে এটার থেকে বেস্ট চিকিৎসা হইতেই পারে না। এখন আমার মা তো এর আগের চিকিৎসাটা দেখে আসছে আমাকে কিভাবে করছে, ওইটা তো সামনে আম্মা নিতেই পারতেছিল না। আর আমিও তো ভিতর থেকে বুঝতেছি যে আমার যে ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি না মেনে নিছি যে ঠিক আছে, তার হতেই পারে যে তার সামর্থ্য নাই, সেই পর্যন্ত আনছে। আমার কথা হচ্ছে আব্বা আম্মা মিলে আমাকে, আমার না মনে হচ্ছিল না মরে যাব তখন, সত্যি কথা। এর জন্য আসলে হয়তো আমি যেতে চাই, মানে তখন যাইতে চাইছিলাম যে মনে হয় মরে যাবো, যাওয়ার আগ পর্যন্ত একটু দেখি আমি তাদেরকে। ওইটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, ভিতরে যে ছিলে যাচ্ছে। বাট আমার মা নিতে পারে নাই। আমার মা একদম ছোটোবেলার থেকে একটা মা একা হিসেবে একটা মেয়েকে যেভাবে বড় করা যায় মানে সেভাবেই বড় করছে। আমার কাছে কোনো ফিলই হয় নাই যে আমি কোনো ব্রোকেন ফ্যামিলি বা কোনো অভাব বা কোনো কিছু, আমি ছোটোবেলার থেকে কোনো কিছু দেখে বড় হই নাই, কোনো অভাব আমাকে কাঁদায় নাই ছোটোবেলার থেকে। ওই প্যারেন্টিং অভাবটাই আসলে ছিল, যেটা কোনো টাকা পয়সা দিয়ে আসলে কখনোই করা যায় না। তারপর হচ্ছে ওই দিন বাসায় যাওয়ার পর আমার মা আমাকে আর ওইখানে রাখবে না। বাই দিস টাইম 2-3 দিন ওই বাসায় থাকাকালীন অবস্থায় একটু ঝামেলা ফিল করতেছিলাম আমি, যে ওই যেই থার্ড ওয়াইফটা যে ছিল, আমার মা তো একটা মেহমানের মতো গেছে। আমার মা আমার টেক কেয়ার করবে না, ওই জায়গায় যে আবার রান্নাবান্না করবে, এগুলা করবে। তো এখন রান্নাবান্না, আমার দাদি তখন একটু ভালোই বয়স্ক, ওই যে থার্ড ওয়াইফ একটু অল্প বয়স্ক, তার মধ্যে আরও 2জন মানুষের রান্নাবান্নার প্যাকেজ পড়ে গেল। আবার 2-3 দিন হয়ে গেছে, কতদিন পর্যন্ত থাকবে বা কি, কেন আসছি আমরা, বা ওই ওনাদের টাকা খরচ করতে আসছি কিনা, ওই ব্যাপারটা হয়তো বা তার মধ্যে চলতেছিল। এখন কিছু ফ্যামিলিয়ার ঝামেলা সামনে আসতেছিল, যেটা আবার আমার কাছে ভালো লাগতেছিল না। আচ্ছা, তো আমার মা যেটা করলো যে ওই হসপিটাল আর আম্মা নিবে না, তারপরের যে ড্রেসিংটা ছিল এটার জন্য আমাকে, এখন মনে পড়তেছে না, শ্যামলীতে একটা হসপিটালে আম্মা নিয়ে যাওয়ার পর আমাকে ওই অবস্থায় দেখে সাথে সাথে ভর্তি করায়। পায়ের এত বাজে অবস্থা হয়ে যায়, আর আমাকে একটা মনে হয় করাতে হতো, কি বলে, আমি এই গল্প থেকে উঠে আসতে না, এইখানে একটা ভালো গল্প আছে। আমি তো ওই পর্যন্ত বাবার একটা ফিলে ছিলাম যে বাবার কাছে আসছি, আমি বুঝতেছি বাবা ম্যাটেরিয়াল। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার মা তো আসেই আমার সাথে, নিচে শুচ্ছে। আমার মা তো চলে যায় নাই কোথাও, আমার মা আমার সাথেই। অনেক টাকা বিল, একটা ড্রেসিংয়ে 1500 টাকা, আদার্স খরচ তো বাদ দিলাম। এখন ওই বাবা ম্যাটেরিয়ালটা না প্রতিদিন সন্ধ্যায় আমাকে দেখতে আসতো উইথ হিজ ওয়াইফ, সন্ধ্যাবেলা। মানে ওনাদের তো সন্ধ্যায় ওই যে ঘোরার একটা প্যাকেজ ছিল, সন্ধ্যাবেলা ঘুরতে আসতো, এত লাউড পারফিউম লাগায় আসতো। আর আশেপাশের সবাই তখন জিজ্ঞেস করতো কে, দেখতে তো সেম। সো অন্য কিছু বলার কোনো নবাতই নাই যে বাবা সাথে কে। এখন সেও চুপ, আমিও চুপ। প্রতিদিন সন্ধ্যাবেলা তখন আমি নিজে ফিল মানে পাচ্ছিলাম কষ্টটা যে ভিতরে, যে আমার কাছে তখন মনে হচ্ছিল প্রতিদিন সন্ধ্যায় সে এসে মানে আধা ঘন্টা বা 15-20 মিনিট সে আমাকে এসে দেখে চলে যায়। আর তারা খুব সাজা গোজা এরকম একটা ব্যাপার নিয়ে আসতেন, আশেপাশে কমপ্লেন করতো এরকম হাসপাতালে এত লাউড পারফিউম দিয়ে কেউ আসে, এসে হ্যান ত্যান। তো সব কিছু মিলে দিলে আমার কাছে মনে হচ্ছিল কি যে মানে জোর করে কিছু একটা পাওয়ার চেষ্টা করা। মানে অত ছোটো, আমি স্কুলে পড়ি তখন, আমার কাছে 8-9-এ পড়ি আমি। মনে হয়েছে যে না, আমার ইচ্ছা ছিল যে ওই হাসপাতালের ব্যাপারটা শেষ করে আবার বাবার বাসায় যেয়ে উঠবো। তো এর মাঝখানে আরও অনেক কিছু যেগুলো আসলে অ্যাড না করি আর। তো ওই যে তারা আসে যায়, তারপর আমাকে একদিন ছেড়ে দেওয়ার হলো যে আমার ওই মোমেন্ট পর তখন বাসায় যাওয়া যাবে। তো আমার মাও ভয় পাচ্ছিল যে আমি মনে হয় বাবার কাছে চলে যাব, বাবার কাছে যেতে চাবো। তো এর জন্য আমার মাও তার বেস্ট যতটুকু ট্রাই করা যায় আমাকে সুস্থ করা নিয়ে আমার মামার বেস্ট দিছে। খাওয়া নাই, পড়া নাই, ধরা নেই। আমার মাকে দেখলাম আর কি এই পিরিয়ডটাতে, আবার এই বার্নিং পিরিয়ডটাতে। তো যেদিন আমাকে রিলিজ দিয়ে দেয়, আমার মা আমার দিকে তাকায় ছিল যে আমি কি বলবো, ওই বাসায় যাবো কি না বলবো।
বাট আমার মাকে আমি তখন বলছি না মা বাসায় যাবো, চলো বাসায় যাই, কোথাও যাবো না, চলো বাসায় যাই। তো আমার মার যে কি একটা হাসি তখন দেখলাম, আর আমার কাছেও ফিল পাওয়া সেই ডান, যে যতটুকু পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে, আর আসলে দূরে না আগাই, যতটুকু ভালো লাগা আছে ওইটা পরে নষ্ট হয়ে যাবে, বাসায় যাই। তারও তো আসলে কিছু করার নেই, সে হয়তো বা চাইলেও কিছু করতে পারবে না, তার একটা ফ্যামিলি নিয়ে সে এখন গুছাই ফেলছে, ওইটা মাথায় নিয়ে মেনে নিয়ে আমি আর আমার মা আমাদের গন্তব্যে আবার চলে গেলাম। তারপর থেকে কোথায় গেল সে, কোথায় গেল সে, আবার তার কমপ্লেন। এখান থেকে চলে যাওয়ার সময় তাকে কেন বলা হলো না যে আমরা চলে যাচ্ছি, সেটা বলাও হলো না। অ্যান্ড কেন তার বাসায় যাওয়া হলো না, কমপ্লেন। একে তো এই যে এই কয়টা দিন যে আমি ছিলাম এই হসপিটালটাতে, ওনার ওই 15-20 মিনিট আসা ছাড়া কোনো এফোর্টস ছিল না। নট ইভেন মানি। আমি নট ইভেন মানি তো দূরে থাক, কারণ তার জেদ তার ওখানে কেন করা হলো না, এখানে কেন আনা হলো। এখানে তো আমার ভালো চিকিৎসাটার জন্যই আনা হয়েছিল। ঠিক আছে, আপনার ওই জায়গায় সামর্থ্য ছিল, তাহলে মার সাথে কথা বলতেন, আচ্ছা ওইখানে যতটুকু সামর্থ্য মিলে ঝিলে আমরা এখানে করি। আমি জাস্ট একটু দেখতাম যে আমার জন্য কিছু একটা করছে আমার বাবা, আমার কি যে ভালো লাগতো, এইটাই আমি বলি যে মানে তখন তার কমপ্লেন ওইটা যে আমি বলছি আমার সামর্থ্য এই জায়গায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দেখে পড়ার আমি করি নাই, দেখার দায়িত্ব দেখে আসছি গিয়ে। মিলিত ঝিলিত মিউচুয়াল একটা এফোর্টস আমার জন্য হইতে পারতো তো, যে না আমরা দুজন মিলে ওই টাইমে তো চেষ্টা করছি, তো ওই চেষ্টা কিছু পাইনি। দেখে ওই মোমেন্টে ওই দিন থেকে যখন বাসায় আসি তখন থেকে তারপর বলা শুরু করি যে বাপ মারা গেছে। ওই যে বললাম একটা মোমেন্টে আমি বলতাম যে বাপ নাই, বাপ মারা গেছে, তখন তো আমি বুঝি, কারণ সে তার ব্যাপার নিয়ে ব্যস্ত। অ্যান্ড তারপরেও যে আমি বাসায় আসলাম তারপরেও কোনো খোঁজ খবর নাই, তোর মা তোর পা ভালো হয়েছে, তুই এখন হাঁটতে পারিস। আমি আবার নতুন করে হাঁটা শিখছি, জানেন, আমার একটা সার্জারি হওয়ার পর আমি নতুন করে হাঁটা শিখছি। একটা প্রথম বাচ্চা যখন হাঁটা শিখে আমি ওভাবে হাঁটা শিখছি, আমি হাঁটা ভুলে গেছিলাম। অ্যান্ড ওই মোমেন্টটাতে আমার মায়ে কিন্তু কাঁধে করে নিয়ে সে হাঁটাগুলো আমাকে শিখাইছে, আমি কিন্তু তার এফোর্টস পাই নাই। তখনও তো সে জানে, তখনও তো আমার বয়স কি 18 বছর হয়েছে কি হয় নাই, না ম্যাট্রিক তো দেয় নেই, হয় নাই, যাই হোক একটা মরার মতো মানুষ। তখন তার এফোর্টসটা কইছিল, তখন তার খোঁজটা কইছিল। ওই হাসপাতালের পর আরও 2টা হাসপাতাল আবার চেঞ্জ হয়েছে, আমি 6 মান্থস এই পিরিয়ডে যাচ্ছিলাম। তারপর তার খোঁজ খবরগুলো কই, তখন কি সেই ওই একই যে ওই যে আমি কি দেখতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছিল দেখে আসি নাই, ওই একই কমপ্লেন আমার তাহলে নিতে হবে। এই যে তখন থেকে আমি বলা স্টার্ট করি যে আমার বাবা নাই, বাবা মারা গেছে। খুব ভালো যাচ্ছিল, আমি আমার মতো আমার ফোকাসে আমার মা সহকারে মিডিয়াতে টুকটাক করে আগাচ্ছি। বাই দিস টাইম আমার বিয়ে শাদিও হয়। একটা সেকেন্ডের জন্য কখন আমার মাথায় ফিলই করে নাই তাকে জানানো উচিত যে আমি বিয়ে করতেছি, বা আমার বাচ্চা কাচ্চা হয়েছে, বা এই লোকটা কি মারা গেছে না বেঁচে আছে, আমার আর জীবনও কখনো ফিল হয় নাই। হি ডিডন্ট কল ইভেন। না, ও কল করে না, আসে নাই, না, কাউকে দিয়ে খোঁজ নেয় না, না, মিরপুরেই থাকে, মিরপুরেই থাকে। তোমার ইচ্ছা করতো না সে খোঁজ নিয়ে? ওই যে বললাম এর আগ পর্যন্ত যখন ফার্স্ট দেখা হয়, তারপর একটু ইচ্ছা, 2-3 বার হয়তো দেখা, তারপর সেইবার নিজের প্রথম যাওয়া, তারপর এতদিন ছোটবেলা থেকে শুনে বড় হওয়া, ওই টাইমে নিজে ফিল করা, তারপর তো আমি বলি যে আমার বাবা মারা গেছে। তারপর এই ছোটবেলার থেকে আমার বিয়ের পর আমার বাচ্চা হওয়ার পর পর্যন্ত জার্নি আমার মার সাথে, আমার মাটাকে নিয়ে আমি থাকা। আর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমার ম্যারিটাল লাইফে অনেক বড় একটা ঝামেলা যায়, সেটা নিয়ে পরেই কথা বলবো, আজকে ওইগুলো নিয়ে বলার ওই শক্তি আমার নাই। ওই যে বললাম যে কখন আমার ফিল হয় নাই যে আমি ব্রোকেন ফ্যামিলির, এই টাইমে এসে এই ফিলটা না হলেও পারতো আমার সাথে। তো মা নিয়ে একা 2 বাচ্চা নিয়ে মেয়ে আছি। আমার মাও আমার মতো আসলে অল্পতে অনেক খুশি, আর মাও একা বড় মানে একা তো এখন একটু মানে একটা বয়স পিরিয়ড হয়ে গেলে তখন একাকিত্ব মনে হয় অনেক মানে পেয়ে বসে। এখন ওই যে আমার তো আর্নিং সোর্স, আমার একা দৌড়াতে হয়, অনেক কিছু ট্যাকেল করতে হয়, আমি 2-3টা বিজনেস দেখতেছি, প্লাস আমি নিজে মিডিয়াতে টুকটাক কাজ করি। সো সব কিছু মিলিয়ে ঝিলে বাসায় যেই টাইমটা দেওয়া উচিত, মাকে যেই টাইমটা দেওয়া উচিত, আগে যেই টাইমগুলো দিয়ে অভ্যস্ত, সেগুলো এখন হচ্ছিল না। সো মা একা বাচ্চাগুলোর সাথে, আবার আমার মারও আসলে কমপ্লেনের শেষ নাই, আমার মারও কমপ্লেন অনেক। তা তারপরও আমার মা আমাকে এই যাবৎকালীন যেই সাপোর্ট করে আসছে, এই কমপ্লেন আমি তাকে মাথা
পেতে নেই। আমি আমার মার জন্য কিছু করতে পারি না, করতে পারলে আমার অনেক ভালো লাগবে। যখন মনে হবে আমার মা কোনো কমপ্লেন বন্ধ করছে আমাকে নিয়ে, সেদিন মনে হবে যে কিছু একটা করতে পারছি। আমার মার সাথেও কিন্তু আমার সাথে বন্ডিং খুব একটা ভালো না, মানে সাপ নেউলের মতো, ওই ঝগড়া ওই ছোটবেলার থেকে লেগে 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 এই পর্যন্ত। বাট তারপরে যাই হোক না হোক, ঝগড়া হোক মারামারি হোক, অনেক খারাপ সম্পর্ক, অনেক খারাপ সম্পর্ক মানে আমি বললাম যে অনেক খারাপ সম্পর্ক, বাট তারপরে একসাথে খেয়ে একই বিছনায় ঘুমিয়ে আমরা এই যাবৎকালীন পর্যন্ত আছি। এখন একদিন উইন্টার সিজন, আমার একটা ক্লোদিং বিজনেস আছে, ওটাতে উইন্টারে আমি অনেক ব্যস্ত থাকি। আমার কি বলে তখন 3-4 হাজার 5,000 পিস আমার কাপড় বানাতে হয় নিজে ডিজাইন করে, ওইটা আমি অনেক ব্যস্ত। একদিন আমার মার ফোন, আমি বাইকের পিছনে ঘুরতেছি আর ফোন আসতেছে, বাট মার ফোনটা দেখে তখন মার ফোন রিসিভ করি। এই তোর বাপ এতগুলো ফোন দিতেছে, তোর বাপ ফোন দিতেছে, ফোন ধরতেছিস না কেন, এই সে হ্যান। আমি না মানে অবাক হইলাম, বাপ ফোন দিতেছে ফোন ধরতেছিস না কেন, এতদিন পর খুঁজা বের করছে, মানে কি হয়েছে আমাদের একটা, আমি মুন্ডায় পিছনে, মানে আমি পড়ে যে যাই নাই ভাইয়া, এটাই অনেক। এটা ধরেন 5-6 মাস আগের একটা কাহিনী, 5-6 মাস আগের কাহিনী, মানে 24-এ, হ্যাঁ 24-এর লাস্টের দিকে, নভেম্বর-ডিসেম্বর হবে। এটা একটু সুন্দর করেই বলি। আমাদের একটা বাড়ি আছে 6 নম্বরে, তো মানে ভাড়া তো ধরেন এমনি এমনি চেঞ্জ হয়, বাড়ি তো নিজের বাড়ি আছে সেটা জানি, মানে সেটা এতদিন পর সে জানলো যে নিজের বাড়ি তো আছে। কে জানলো? মানে ওই লোকটা আর কি, মানে তারা এখন বলো না এখন কিভাবে আসলো। আর মা ফোন দিয়ে বললো হঠাৎ, এই তোর বাপ তোরে ফোন দিতেছে, পাইতেছে না, ফোন ধরস না কেন, মানে এইভাবেই আমার মার ফোন কথা। মানে আমি খুব অবাক হইলাম, মানে অবাক হয়ে আমি আমার নিজের কাজই আসলে দৌড়াইতেছিলাম। আমি খুব বেশি এটাতেই না, কারণ এরকম ওই আগে মাঝে মধ্যে আসতো। তো কি হয়েছে, আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িতে, কার নামে বাড়ি? আমার নানির বাড়ি, অ্যাকচুয়ালি নানির বাড়ি আমার মাকে হেবা করে দিচ্ছে। তো এই বাড়িতে গিয়ে সে আমাকে খুঁজে বের করছে, আমাকে খুঁজে বের করার জন্যই নাকি ওই এলাকায় গেছে। না ওই এলাকায় যাওয়ার একটা পারপাস ছিল, ওটা পরে বলবো। ওই এলাকায় যাওয়ার একটা পারপাস ছিল, এলাকায় যাওয়ার পর মনে হয়েছে এই এলাকাতে তো আমার মানে বউ বাচ্চারা থাকতো, বউ বাচ্চার বাড়ি, তুই খবর নিয়ে দেখি তো কী অবস্থা। তারপর খবর নিতে গেছে, আমার নাম্বারটা সে ম্যানেজ করতে গেছে ওখানে, লামিয়ার নাম্বার। এখন লামিয়ার নাম্বার ওখানে কেউ দিতে পারে নাই, আমার মামির বাসা ওইখানে, মানে মামির নাম্বারটা সে প্রথমে পায়। এখন সে খুব নাকি চাচ্ছিল প্রথম নাম্বারটা আমারই পাক, কারণ আমাকেই ফোন দিবে, আমার সাথেই কথা বলবে। হ্যাঁ মানে ওটা বলা যখন আমাকে বলছে সেইটাই বলতেছে আর কি, বাট সেটা পেয়ে ওঠে নাই। মামির নাম্বারটা পেয়ে খুব বেশি একটা খুশি হয় নাই। মামিও যখন নাম্বারটা দেয় আমিও যে ফোন ধরতেছিলাম না পারতেই আমার মাকে নাকি ফোন দিল। সে চায় নাই মাকে ফোন দিতে, মামিরটা পেয়েও তার ভাল লাগে নাই। প্রথমটায় আমাকে পেতে চাচ্ছিল, বাট পাওয়া হয় নাই দেখে অনেক চেষ্টা করেও আমার মাকে ফোন দেওয়া লাগে। তারপর আমার মার কাছে তারপর বলার পর তারপর মাকে দিয়ে জানানোর ব্যাপারটা আসলো, যে আমাকে জানাতে যে আমি ফোন দিচ্ছি, আমি ফোন দিই। তারপর আম্মা যখন আমাকে এই কথা বলে, আমি বললাম যে আমার অনেকগুলো কাজ আছে, আমি শেষ করে আমি বাই দিস টাইম ফোন দিচ্ছি। তো ওই এত কাজের মধ্যে হারাই গিয়ে দুপুরে যে বলছে আমি আর ফোন দিতে আমার মনেও নেই, আমি আমার কাজে ব্যস্ত। সন্ধ্যাবেলা একটা ফোন আসে, যে ফোনটা আসলে তখন আমি কাজ করতেছিলাম বিধায় আমি ফোনটা তখন ধরি। হ্যালো, কে? মানে আপনি ভয়েসে যদি ওই ফিলটাও আপনি পান না, আপনার কাছে খুব ভালো লাগতো যে এত বছর পর বা কোনো কিছু করে বা আপনি ফোন দিয়েছেন আপনার মেয়েকে, ওই ভয়েসের একটা টোনও বোঝা যায়, খুবই নর্মালভাবেই একটা ফোন। হ্যাঁ আমি তো মানে নর্মালভাবে বলতে কি, মানে সকাল থেকে ফোন দিতেছি, খুঁজতেছি, পাচ্ছি না তোমাকে, সন্ধ্যা হয়ে গেল, তারপরে এই যে ফোন দিলাম, এই যে পাইলাম, মানে ব্যাপারটা এরকম। তারপর তখন আমার মোবাইলে 2% চার্জ, অ্যান্ড আমিও তখন আবার ওই বাইকের পিছনেই, মানে এত জ্যাম রাস্তাঘাটে, জ্যাম এড়ানোর জন্য বাইকে সেদিন আমার ঘোরা, আমি সেদিন অনেক ব্যস্ত ছিলাম। আমি তখন হচ্ছে তার কথার মোমেন্টাম শুরু হবে কেবল, তাই বললাম আমার মোবাইলে 2% চার্জ, এখন আমি খুব একটু দৌড়ের মধ্যে আছি, আমি বাসায় যেয়ে আমি ব্যাক করতেছি। ঠিক আছে আমি জাগনা থাকি, বাসায় যেয়ে ব্যাক করো। আচ্ছা ঠিক আছে। তারপর কাজটা
ক্লাসটা শেষ করে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ব্যাক করি ফোন। ব্যাক করার পরে কি হয়েছে, ওই যে অভিযোগগুলো আমি বললাম না, সেই অভিযোগগুলো তাকে আমাকে কখনো কোশ্চেন করা হয়নি। সবসময় তো আম্মা এক অভিযোগ, তার কাছে গেলে তার এক অভিযোগ। তো তাকে ওই অভিযোগগুলো জিজ্ঞেস করার জন্যই আসলে রাতে তখন আমি ফোনটা ব্যাক করি। ফোন ব্যাক করলাম, হ্যাঁ হ্যাঁ মা ঢুকছো বাসায়, কী অবস্থা, কেমন কি, এত সুন্দর করুণ কণ্ঠ। আমি না পটে যেতে লাগলাম ফোনে রাত্রেবেলা। তারপর আমি বলছি আপনার সাথে কথা শুরু করার আগে আমার 4-5টা কথা আছে, সেই কথাগুলো আমি আপনাকে বলবো, আর কথাগুলোর অ্যান্সার দিবেন আপনি আমাকে। তারপরে যে জিজ্ঞেস করলাম, এই যে আপনি বললেন আপনি নাকি আমার মাকে বলছিলেন বা নিজের বাড়ি এই সেই এগুলো বলে পটায় নাকি মিথ্যা কথা বলে বিয়ে করছেন। তারপর আমার মার অনেক বড় পেট নিয়ে নাকি আপনি হচ্ছে এরকম প্রডিউসারদের কাছে পাঠাতেন আপনাকে মুভিতে নেওয়ার জন্য। তারপর আমার মার হাসপাতাল থেকে যখন আমাকে ছুটাই নিয়ে বের করে, আমার সব থেকে বড় কষ্ট লাগার বিষয় হচ্ছে আমার মা নাকি গোল্ড বিক্রি করে তারপর আমাকে ছুটায় নিয়ে আসতে হয়। এরকম আরও 4-5টা তাকে আমি কোশ্চেন দিই, সে চুপ করে থাকে, কোনো কথার অ্যান্সার দেয় না। তখন অ্যান্সার দেয় না, বাট মানে ভাবভঙ্গিতে এরকম করতেছে যে আমার কাছে অ্যান্সার পাইনি দেখে আমার কাছে মনে হচ্ছে সবগুলো সত্য। অ্যান্ড সে রিয়েক্ট কেমন করতেছে, তার রিয়েক্ট আসলে আমি কিছু বুঝতেছি না। ওকে ফাইন, আমার কোশ্চেন অ্যান্সার শেষ হলো তার কাছে, সে আমাকে কিছু বললো না। পরের দিন কি হলো, যেই কষ্টটা আমি যে পাইলাম সব থেকে বেশি, পরের দিন সকালে মানে আমি তখন মানে আমার কাজকর্ম মিরপুরে, আমি তখন বসুন্ধরা বাবুদের স্কুলের জন্য শিফট হয়েছিলাম। সো আমি মিরপুরে থাকতেছি, আমার আরেকটা বাসায় আম্মা বসুন্ধরা। মানে আম্মার সাথেও তার যে ফোনে কথাবার্তা এত হচ্ছে বা কি আমি আসলে জানি না। এই যে তাকে যে আমি যে কথাগুলো বললাম এগুলো, সে সকালবেলা উঠে আম্মার সাথে কোন প্যাকেজে যে বলছে আমি জানি না। আমার মার যে মানুষ আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি যে আমি লয়ার হব, LLB পড়বো, উকিল হয়ে আবার বাপের বিচার করব, এই সে হ্যান ত্যান। অ্যান্ড সেই মা ফোন প্রথম মানে মানে আমি রাত্রেবেলা আমার মনে হয়েছে যে আমার মা যেগুলো বলতে পারে না বা করতে পারে না, আমি রাত্রেবেলা তাকে সেই লেভেলের ধরছি, জিজ্ঞেস করছি, এই করছি। আমার মা সকালবেলা ফোন, এই তুই কি পাগল, এত বছর পর একটা মানুষ ফোন দিছে, একটা মানুষ আসছে, এই মানুষ এইসব কথাবার্তা বলতে হয়, তুই কি পাগল, তুই কি চাস, মানে কি তুই এগুলা কেন বললি, তুই কি পাগল, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই, এত বছর আগে কি হয়েছে না হয়েছে এগুলো কি তার বলার কিছু আছে। আমি যে বাপ ছাড়া বড় হয়েছি বা কিছু হয়েছি বা কিছু, জাস্ট সেই দিনের ফোনটা আমি ভেঙে যাই, একদম ভেঙে যাই। যে মানে আম্মু বুঝাইতে চাইলো আমাকে যে এত বছর পর সে আসছে, আমি এগুলো বলে ভাঙানি দিচ্ছি কেন, বিষয়টা আসলে এরকম। মানে এক কথায় যদি আমি বলতে চাই, তুমি তোমার বাবারে তারাই দিচ্ছি কেন ভাই, সব কথাবার্তা আমি বললাম কেন, আমি তো এগুলো শুনে বড় হয়েছি, আমি তো এগুলো নিজে বানাই নাই। আমার আম্মুর ওই সেদিনের ফোনটা আমি আসলে আর নিতে পারি নাই। অ্যান্ড এই লোকটার জন্য আমার মার সাথে মানে আমার মা তো বলে ফেলছে যে সে তার হয়তো ভালো লাগছে এত বছর পরে এই লোক আসছে, সে হ্যান ত্যান, বাট আমি তো আমার জায়গা থেকে যেটা বলার আমি বলছি। বাট আমার মা যে এই কথাটা বলতে পারছে, বলাইছে, সে এই লোক কতটুক মানে সকাল 7টার থেকে আমার মার সাথে ফোনে কথা বলা স্টার্ট করতো বা এই সেই, এই লোকের কারণে আমার মা ফোন দিয়ে কথাটা বললো, মানে ম্যানিপুলেট অলরেডি করে ফেলাইছে। আমার না তখন মনে হয়েছে যে আমি যে ছোটবেলার থেকে যে ফিল নিয়ে বড় হইলাম, আচ্ছা তাহলে কি তুমি মিথ্যা বলছিলে আমাকে এগুলা সব, আমাকে এই কথাটা কেন শুনতে হইলো যে তুই কি পাগল, তোর মাথা কাজ করে না, তুই এগুলো কেন বললি। আমার মা আমাকে যেভাবে নিয়ে বড় হয়েছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি এই যুগে আমার মার জন্য 1 টাকা খরচ করতে না হয়, আমি আমার মাকে নিয়ে যেমনি পারি আমি চলে যাই। কিন্তু সেই দিনের ফোনটা আমাকে একদম মানে যে আমি জানি না আমার কোন জায়গায় কষ্ট লাগছে আমার মার সেদিনের ফোন। তাহলে কি আমার কাছে সেদিন মনে হয়েছে মেয়েকে দূরে রাখার জন্য বা মেয়েকে নিজের করে রাখার জন্য কি এগুলো আমাকে মিথ্যা বলা হয়েছিল? তাহলে একটা মেয়ের ছোটবেলা থেকে এরকম শুনে শুনে বড় হওয়া, ব্রেনটা এইভাবে নেওয়া, তোমরা তোমাদের মতো তো বললা, তাহলে একটা মেয়ের মানুষ বা একটা সন্তান তো ছোটবেলা থেকে ওটা নিয়ে নিয়ে বড় হয়েছে, তারা ব্রেন তো ওরকম হয়েছে, তোমাদের মন চেয়েছে তোমরা বলে ফেললা, বাট ওনার ভিতরে কি কাজ করছে
এই যাবৎকালীন শুনতে শুনতে সেগুলো মাথায় আছে, মনে আছে। তাকে জিজ্ঞেস করছে, ফোন ছিল মার, বলবে একদম ভালো হয়েছে বলবি, মানে এক্সপেকটেশন ছিল কি আর মানে পাওয়া হইলো কি, আমি না পুরো উল্টাপাল্টা হয়ে গেল আমার সব কিছু। যেটা কি শোনা লাগলো আমার, আমি আমার মাকে কিছু বুঝতেই দিই নাই, কারণ আমার মার সাথে তর্কেই জড়ানো যায় না, কারণ সে বুঝেই না যে আমি কি বলতে চাই। আর মা আসলে এখন পর্যন্ত আমার বুঝেন না যে আমি আসলেই কী চাই। আমার মাকে আমি অনেক ভালোবাসি, আমার মাকে আমি কখনো বুঝাইতেই পারি নাই যে আমার মাকে আমি অনেক ভালোবাসি। ভালো না বাসলে ওই যে বললাম, আমার মার সাথে আমার সম্পর্ক সবসময় সাপে নেউলে, বাট বিয়ের পর পর্যন্ত কিন্তু একসাথে থেকে থেকে আসা, সেই থেকে আসা ব্যাপারটাতে আমার মা কিন্তু আমার সাথে লাস্ট 4-5 মাস যাবত নাই। আমার মা বড় মাছ খেতে পছন্দ করে, আমার মা ভোজন রসিক, আমার মা এই সেই। তো ওরকম চিন্তা করে বাজার আমি করতাম বাজার, বাসা ভর্তি ভর্তি বাজার, বাসা ভর্তি ভর্তি বাজার করে করে আমার মানে বাজার শেষ হওয়ার আগে বাসায় বাজার আনা। তারপর আমার মার কমপ্লেন, বাজার ধর আপনি 5 দিন 7 দিন রান্না করে খেতে পারবেন, তার আগেও বাসায় কমপ্লেন, ফোন বাজার শেষ হয়ে গেছে। মানে বয়স্ক হয়ে গেলে একটা কেমন ব্যাপার কাজ করে না একটু এরকম। মানে তার মধ্যে আমি বুঝতাম যে আসলে একটা পার্টনার ছাড়া বড় হওয়া, একা থাকে বাসায় সব কিছু। আমি তখন একটা সময় ঝগড়া করতাম, আর্গুমেন্ট করতাম, তারপর সাইলেন্ট হয়ে গেছি একদম, থাক আচ্ছা ঠিক আছে, কানে ঢুকালে ঝগড়া করলেই আরও নষ্ট হবে, চুপ থাকি এবং চুপ থাকা প্যাকেজের মধ্যে চলে গেলাম। চুপ থাকা প্যাকেজে আমি হ্যাঁ আছি, আমার একটা ইচ্ছা ছিল তাকে নিয়ে। বাই দিস টাইম এন্ট্রি অফ দিস হিরো। তারপর যেটা হতে লাগলো, ওই যে প্রথম ফ্রম যেরকম কেন আমার মা তাকে তখন বলতেছে, মানে তাকে কি বলে ওটাকে, মানে মেকআপ করতেছে কথাটা। আসলে তখন তো যে বাচ্চা কাচ্চার বার্থডে টার্থডে করতাম, অন্য বাচ্চার মারা বাবার আসলে তো বলতো নিজেদের বাসায় এসেই, তখন আমিও বলতাম এরকম নিজেদের বাসায় এসে, মানে অদ্ভুত অন্য রকমের কথাবার্তা। সকালবেলা আবার উনিও আমাকে ফোন দিল, তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার তো আমাকে দেয় নাই, বাট আমার মার সাথে, আমার মা তো বয়স্ক মানুষ হয়ে গেছে, তাকে তো কথা দিয়ে হিল করে ফেলতে পারবে। এখন আমার মা হয়তো বা চাইছে বয়সকালীন অবস্থায় আমি তাকে সময় দিতে পারি না, তার রাত্রেবেলা প্রত্যেকটা সময় রাত্রেবেলা যখন 12টার দিকে ওষুধ খাইতে যায় তখন তার মনে পড়ে তার ওষুধ নাই, তখন তার মনে হয় ফিল হয় যে আমার কেউ যদি একটু ওষুধ নেই তো ভালো লাগতো না। ওই টাইমে এমন একটা মানুষ তার কাছে গেছে আর আমি ভিলেনের মতো একটা রোল প্লে করে ফেলছি। আচ্ছা, সো এখানে ঠিকঠাক খুব ভালো কথা, তার সাথে আমার কথার মোমেন্টে, মানে ওই বাবা ম্যাটেরিয়ালটার সাথে কথা বলার মোমেন্টামে আমি তাকে বলতেছিলাম যে আসতেই পারে, কোনো সমস্যা নেই। আমি এতটাই মানে বড় মানসিকতা নিয়ে মানে বড় হয়েছি মনে হয় আমার, যে আমি এই সময়ও তাদেরকে যদি মানে ধুমধাম করে বিয়ে শাদী করে আমি মেয়ে হয়ে, আমার কাছে এটা খুব ভালো লাগতো। আর আমি তাকে ফোন দিয়ে বলি, তার সাথে আমার মানে একদম কন্টিনিউয়াসলি 2-3 দিন 4 দিন যাবত কথা হয়। এমন কথা শুনলাম, এগুলো আসলে এখন না বলি, ওই যে আমার মাকে ভিলেন বানানোর জন্য আপনি লিমিট ক্রস লেভেলের কথাবার্তা বলে ফেলবেন, মানে সেটা আমি বলতে চাচ্ছি না এখন। সেরকম সেই ট্রাইংয়েই আছে, সে আমার সাথে সেই ট্রাইংয়েই আছে। অ্যান্ড আমার মা ফোন দিয়ে উল্টা বুঝতেছে। তাকে আমি একটা কথা বললাম, শুনেন আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার সাথে আপনার যা কথা হয় না কথা হয়, আল্লাহর হস্তে আমার মার সাথে যে এগুলো আবার কথাবার্তা বলবেন না। তার সাথে আপনার কোনো কথাবার্তা হইলে তার অনেক কেয়ারের অভাব, তার অনেক ভালোবাসার অভাব, তার সাথে যদি আপনার কথা বলতেই হয় আপনি ওই টাইপের ওই মোমেন্টামের কথাবার্তা বলেন। কোনো কমপ্লেইন বা কোনো কিছু অতীত এগুলো নিয়ে আল্লাহর হস্তে আপনি কোনো কথা বলেন না, কথা বাড়ায় না, টানাহেঁচড়া করেন না। অ্যান্ড আমার সাথেও তো যা বলার ছিল, যা বোঝানোর ছিল আপনার বোঝানো শেষ, আমার সাথেও এগুলো বাড়ায়েন না, এগুলো নিয়েই তো থাকলাম, অতীত নিয়ে টানাটানি করেন না, আল্লাহর হস্তে আপনি কথা বলেন না। একটা কথার মোমেন্টামে আমি এটা বললাম। তারপর একটা সুন্দর কথার মোমেন্টামে আমি বললাম কি, আচ্ছা শুনেন, এই যাবৎকালীন আমি তো অনেকবারই দেখলাম আপনি টুকটাক আপনার অনেকবারই আসা যাওয়া, আসলে প্রথম ভালোবাসা প্রথম ওয়াইফ তো, এর জন্য হয়তো বা এরকম অনেকবারই আপনি আসছেন গেছেন, লাস্ট মোমেন্টে আবার এখন আসলেন। এক কাজ করেন, লাস্ট জীবনটা আপনারা একসাথে সুন্দরভাবে থাকেন, চলেন আমি আপনাদেরকে সুন্দর করে সেট করে দিই। হ্যাঁ, আমার 2 বাচ্চা কাচ্চা হয়েছে, সে জানে, দেখা করার জন্য উদ্গ্রীব, আমাকে দেখতে চায় না, আমার বাচ্চা মানে মেয়ের সাথে নাকি আমার মেয়ে আবার মানে
এত মিশুক, মানে রাস্তায় ছেড়ে দিলে যে কোনো কাউকে সে আপন বানায় ফেলবে। এখন ওই যে ফোনে ভিডিও কলে কথাবার্তা হয়েছে, আমার মেয়েকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে। এখন বাই দিস টাইম ওই যে বললাম আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার একটা পার্লার আছে, সেটা হচ্ছে মফস্বলে, ঢাকার বাইরে। তো আমার এই কিছু ব্যাপার শেষ করে আমি ভাবছিলাম যে আমি একসাথে দেখা করব, মানে আমি আমার বাচ্চা কাচ্চা সহ আমার বাপের সাথে প্রথম আবার দেখা করতেছি, আর বাচ্চা কাচ্চা সে দেখবে, মানে এটা দেখারও তো একটা মানে অধিকার আমার আছে। আচ্ছা আমি দেখি তো কেমন করে তারা। এখন সে আমাকে খুব বলতেছে একটা দেখা করার ডেট ফিক্স করতে, আমি তো করব। আচ্ছা মিস করে গেলাম, ওই যে বললাম যে একসাথে আপনারা হন, আমি এটা সেট করে দিই। কয় মা রে, জীবন যতটুক যা গেছে গেছে, লাস্ট যতটুক জীবন বাইচা আছি ওই জীবনটা নরক জাহান্নাম হয়ে যাক, ওইটা আর চাই না। অ্যান্ড ওই যে একটা কথা বললা যে প্রথম ভালোবাসা বা প্রথম ওয়াইফ হিসেবে বারবার হয়তো বা আসা, না রে মা, প্রত্যেকটা বার আসা হয়েছিল তোর কারণে। ওকে, আমার কারণে কিন্তু আসা হয়েছে। লাস্ট 4-5 মাস যাবত, মানে ওই যে 6-7 মাস যাবত তারা কিন্তু একসাথে থাকতেছে, আমি কিন্তু তাদের কাছে না। করতে কি হইলো? আমার কারণে আসা হয়েছে, কিন্তু আমি একসাথেও করে রাখতে চাইছিলাম, কিন্তু অনুষ্ঠান করে বুঝলামই না জিনিসটা। এখন তারা কিন্তু দুজন একসাথে, এই আমি মানুষ কিন্তু নাই সেখানে। বুঝলামই না কিন্তু আমি। আমার কি অবাক হওয়া বা জিদ হওয়া বা তাকে মানে 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 আমার মোমেন্টামটা কি এখানে বেশি বেশি, মানে মনে হলো যে বিচির মতো ছুঁড়ে ফেলে দিল খাওয়ার পরে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। থ্রো করলোটা কোন আঙ্গিকে, কেন? তাইলে এই এত দীর্ঘদিনের এই কষ্টের মানে কি, যন্ত্রণা দেওয়ার মানে কি, ওই অভিশপ্ত জীবনের মানে কি? আবার এই ফিরে আসার অর্থটা কি, কোন প্রয়োজনে? যে প্রয়োজনে ব্রোকেন ফ্যামিলি হয় আর বাচ্চারা সাফারার হয়। এবং সব বাবা বাবা হয় না। কোন প্রয়োজনে বলছিলেন না? তাদের তখনকার মোমেন্টামে তারা মনে হচ্ছিল সে জায়গায় বেশ, সে জায়গায় বেশ, সে অনেক কিছু করে ফেলতে পারবে, সে অনেক কিছু করে ফেলতে পারবে। তাদের সকল কিছু করার পর লাস্ট মোমেন্টে এসে মনে হয়েছে যে মানে খুঁজে বের করছে। আমার মা তো কাউকে খুঁজতেও যায় না, কিছু করতেও যায় না, আমার সাথেই ছিল। সেই আসলো আবার সে। অ্যান্ড ওই যে বললাম না, আমাদের বাড়িতে গিয়ে আমার নাম্বার খুঁজে বের করা, সে হচ্ছে নাকি উবার চালায় এখন। ওই উবার চালাতে গিয়ে ওই এলাকায় নাকি একটা কাস্টমার নিয়ে যাওয়া হয়, সেই সুবাদে মনে পড়ছে এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা, একটু নাম্বার খুঁজি। অ্যান্ড ওই নাম্বার খোঁজার পরে আর কি যে এই পিরিয়ডটা। আর ওই যে থার্ড ওয়াইফটা ছিল, সেই থার্ড ওয়াইফটাও তার সাথে এখন আর নাই। কতগুলো বাচ্চার জীবন নষ্ট জানেন? একটা বাচ্চাও কিন্তু তার সাথে নাই। আমার মাটাকে নিয়ে সে এখন আলাদা। সেকেন্ড ওয়াইফের যে বাচ্চাটার কথা বললাম, সে বাচ্চাটাও মানে সে ছেলেটার সাথে আমার দেখা হয়েছে, মানে বাই দিস টাইম ওই যে আম্মার সাথে থাকার কারণে আমিও মানে অনেক রাগ বসা বান্ধ হয়েও চিন্তা করছিলাম আচ্ছা যাই দেখি থাকি। একদিন থাকতে গেছিলাম ওই বাসায়, তারপর মনে হয়েছে এখানে থাকাও ইম্পসিবল। মানে জোয়ান বয়সে যে লেভেলের ঝগড়াঝাটি বা যে লেভেলের কমপ্লেন ব্যাপারগুলো করতো, তারা এখনও এগুলো করে। বাট আমার মার তো আল্লাহর রহমতে সে স্টেবল এখনও, তার কেউ লাগবে না, মেয়েকেও লাগবে না। বাট ওই যে সে তো স্টেবল না, আসার পরও 4-5 লাখ টাকা আমার মার কাছ থেকে নিয়ে ফেলছে, আমি জানিও না। আমার মা মানে 50,000 টাকা দিতে গেলে 50 বার চিন্তা করে। মানে সে খুব মানে কি বলে সেভিংস একটা পার্সন, নিজের পিছনে অনেক খরচ করবে কিন্তু সেভিংস করে আল্লাহর রহমতে সে এই সময়ে খুব ভালো স্টেবল। সে হয়তো বা বুঝছে ওই পিরিয়ডটা যেটা অনেক শেষ অভাব দেখছে, এর জন্য হয়তো বা সেভিংস ব্যাপারটা তার মধ্যে আসছে। সো যদি তুমি বলো যে ধরো আজকে আমরা যদি বাবা দিবসের কথাই চিন্তা করি, এই যে আমার মা যে এত খারাপ মানুষ, নরকে নাকি চান না, 6-7 মাস যাবত আমার মার সাথে কি করেন? আমার মার 4-5 লাখ টাকা নামাইলেন কেন? আমার ভয় কি এখন জানেন? আমার মা মানুষ মরার শোক মানে নিতে পারবে, খুব সহজে চড়ায় উঠতে পারবে, বাট টাকা পয়সা তার নষ্ট হয়ে গেছে এটা নিতে পারবে না। কারণ তার ওই যে বললাম মেলা করতো, মেলা করে একটা ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে সে বাসায় আসছে। তো বাসারই কোনো স্টাফ দ্বারা কোথাও বলা হয়েছে যে এরকম টাকা টুকা আছে ঘরে, ডাকাতি হয়েছে। ওই যে গেটটা মানে আমি ছোটোবেলার থেকে আসলে আমার কমপ্লেন শুনেই বড় হইতে হয়েছে।
আমি সবাই মিলে একটা গোল মিটিং, একটা সাকসেসফুল ফেয়ার করে আসছে, ভালো টাকা ইনকাম করে আসছে, একটা গল্প গুজব হইতেছে বাসায়। এখন বাসায় মানে কলিং বিল আসছে। এখন আমি যেটা করি সবসময়, আমি সেটাই করছি সেদিন, গিয়ে এরকম একটা সোফায় করে উপরের সিটকিনি খুলে দিচ্ছে, আর অনেকগুলো টাকা ঢুকছে। আমি মামা করে ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পর আমাকে হচ্ছে মানে অনেক, আমার নানু হচ্ছে, আমি আমার নানুর কাছে, আমার বললাম আমার মা যেহেতু আর্নিং সোর্স ছিল, আমার নানুর কাছে বড়, আমার নানুকে আমি আম্মা ডাকতাম। তো ওই ডাকাত দল তো জানে এখানে টাকা আছে, বাট টাকাটা কোথায়? অনেক কিছু শেষ করার পর যখন লাস্ট পর্যন্ত হয় নাই, আমার সাথে আবার খুব মামা আমি মামা বলতেছি, চকলেট খাওয়াচ্ছে এসে হ্যান ত্যান। লাস্ট মোমেন্টে যখন আমাকে ছুরি ধরে যায়, এখন কিন্তু তোর মেয়ের একদম চোখ উঠাই ফেলবো ছুরি দিয়ে। তারপর আমার নানির কাছে চাবি ছিল, নানি চাবিটা ফিকে মারছে যে ভাই নে, আমার নাতিনটা ছেড়ে দে। তারপর যা টাকা পয়সা ছিল ওগুলো নিয়ে তারা ভাগে। তা আমার মা একদম মানে কি বলে যে কোমা টাইপের ওরকম ব্যাপারে চলে গেছিলো ওই টাকা পয়সার হারানোর শোকে। তা আমি না আসলে এখন ওই ভয় পাই যে তার লাস্ট যেই ব্যাপারটা আছে, মানে ভালোবাসার থেকে এসে লাস্ট পর্যন্ত কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, আমি তো কথার মিল পাই নাই, যেই কথা দিয়ে শুরু করে আপনি আসলেন অ্যান্ড যা দেখালেন, এখানে তো মিল নাই। এর জন্য হচ্ছে আমার ভয় আসলে এর ভিতরে। আর আমার মা অন্ধ, সে আমার মতো ভালোবাসার কাঠের চশমা পরে থাকলে কিচ্ছু আশেপাশে দেখে না। সেই অন্ধ কাঠের চশমা পরে সে মনে করছে লাস্ট লাইফটা তার, আসলে সেই চাওয়ার অধিকার অবশ্যই আছে, যেহেতু আমি ওইভাবে পাইনি তাকে সময় দিতে। আল্লাহ ব্লেস। বাট হচ্ছে কি বার বলবো, আর মার কোনো ক্ষতি না হোক, একদম তুমি বাবা না পাও, সে একজন হাজবেন্ড পাক। আমি বাবা না পাই, সে একজন হাজবেন্ড পাক, সে হ্যাপি থাকুক, বাট সে এই লাস্ট বয়সে কোনো সাফারার না হোক। বাট হবে, ফর শিওর হবে। আপনার মাধ্যমে আমি সবার সামনে ব্যাপারটা বলে রাখলাম, এরকম কোনো কিছু যেন হয়, আমি বিচার পাইলে যেন বিচার চাইলে যেন বিচার পাই। এটা আমার মা আমাকে না জানিয়ে কিন্তু এরকম কিছু করে না। এত বড় একটা, মানে আমার মা 4-5 লাখ টাকা কাউকে খরচ করছে, মানে এটা অনেক বড় একটা বিষয়, যেটা আমার বের করতে হয়েছে খুঁজে খুঁজে। আম্মা বলতে চায় নাই, আমি খুব মানে ওই যে কথায় যে মিলাতে পারি নাই, যে কথা বললো একটা হচ্ছে আর একটা ব্যাপার কি, আমি হয়ে গেলাম আলাদা, তারা একসাথে। আম্মা কি ব্যাপার, কি কাহিনী কি? তার গাড়ি আগে উবার যেটা চালাতো, আগে আরেকজনের ভাড়া করা উবারে সেই করে দিন শেষে সারাদিনে নাকি 1 লাখ টাকা পাই, মানে 1,000 টাকা নাকি পাইতো। তারপর যে বললাম আমি একদিন থাকতে গেলাম, তারপর খোঁজখবর নিলাম। কি খোঁজখবর নেওয়ার প্যাকেজে হচ্ছে, আগে যখন আমাকে ফোন দিত, যে বললাম 3-4-5 দিন টানা কথা হচ্ছিল, ভোরবেলা বের হয়ে যেত গাড়ি নিয়ে, আর রাত্রের প্রায় মিডনাইট পর্যন্ত চালাতো। এখন সে বিকাল হয়ে যায়, বাসার থেকে বের হয় না গাড়ি নিয়ে, অথচ গাড়ি এই মানে গাড়িটা কেনার পারপাসেই মা টাকা দেয় আর কি। সো এখন বিকাল হয়ে যায়, বের হয় না। বা এই যে আমার কথা হচ্ছে, আমি এতটাই মানে মানে কি বলে, মানুষকে আল্লাহ মাফ করে দেয়, আমি তো মানুষ ভাই, আমি মাফ করব না কেন? এই যে এই মোমেন্টামটাতে, ওই যে ফাদার্স ডে গেল, এই যে ঈদ গেল দুইটা, এই যে কোরবানি ঈদ গেল, একটা ফোন তো আসলো না, ঈদ মোবারক মা। এখন তো একদমই কাছাকাছি ডিস্টেন্সে থাকি, সব বাদ দিলাম, এই 6 মাস আগের সব কিছু ভুলে গেলাম। এই যে 5-6 মাস যাবত আমি এর মধ্যে অনেক বেয়াদবি করছি, অনেক রাগারাগি করছি, অনেক কিছু করছি। জমে থাকা জিনিস তো বাড়াবেই। কিন্তু আপনার কি, আপনার রাইটস কি? আমি তো এগুলা করি হচ্ছে, আপনি আমাকে একটু কিছু করেন, আমাকে বুঝান যে হ্যাঁ ওই মেয়ের ব্যাপার, যেটা একবার আমার তো ভালো জিনিসই মনে থাকে, যে ওই যে বার্থডে তার কাছ থেকে জানছি 15ই আগস্ট, আর হচ্ছে ওই মা বলছিল পুরো এলাকায় মেয়ে হয়েছে দেখে মিষ্টি বিলাইছে। আমার তো ওই ভালো লাগাগুলোই মনে রাখি, খারাপ ব্যাপারগুলো ভুলে যেতে চাই। তাহলে এই কয়েকটা মাস একটু দেখতাম, সেটা না করে মানে কমপ্লেন, আরও ঝামেলা, আরও জটিলতা, এগুলাই। মানে আমি মার যে ওই যে বললাম না, একদিন থেকে আর আমি মানে চিন্তা করছি থাক বাবা না। তার যে ছেলে, ওই যে ওই একদিন থাকার মোমেন্টামেই সে বলছিল, বাবারে তোরে তো বুঝাইতে পারি নাই, বাট আমি স্বামী হিসেবে বা ছেলে হিসেবে, সন্তান হিসেবে ভালো হতে না পারলেও বাবা হিসেবে একটা গ্রেট ফাদার। এটা কখন বলে, যে তার যে সেকেন্ড যেই বেবিটা, সেকেন্ড ঘরের, সে বেবিটা ছেলে বেবি সামনে ছিল, অ্যান্ড সেই বেবিটাকে সামনে রেখে মানে আমাকে বুঝাইতে চেষ্টা করলো যে তোরে দিতে পারি নাই, কিন্তু যে আমার একটা বাচ্চা আছে, ওই কথার জন্য বলতেছে আমি সন্তান হিসেবে বা স্বামী হিসেবে বেস্ট না, কিন্তু আমি বাবা হিসেবে বেস্ট। আমি খাওয়াটা এই করে রেখে ট্রাস করে তার দিকে তাকালাম, আর বাচ্চাটার দিকে তাকালাম। তখন আমি বললাম কি, আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এটার জন্য হয়তো বা অনেকে বলে আমি অ্যারোগেন্স, হয়তো বা বেয়াদব, বাট আমি ভিতরে রাখি না কথা, আমি সামনাসামনি তখনই বলে ফেলতে পছন্দ করি। তখন আমি বললাম আসলেই
তখন ওই বাবা ভাইয়াকে, আমার ছোট ভাইটাকে বলতেছে যে হ্যাঁ তাই না, আসলেই না। ছোট ভাইটা বলতেছে আমি হুতেই বুঝে গেছি যে হুর মধ্যে অনেক কিছু আছে। অ্যান্ড আসলেই সত্যি হুর মধ্যে অনেক কিছুই ছিল। অ্যান্ড সেদিনটা তার সাথেও ওই ভাইয়ার লেগে যাওয়ার পর ওই ব্যাপারটা, ওই যে মার সাথে যেটা করলো যে আমি মাকে ওই কি বলে ভাঙানি দিতে আসছি, তখন আমার সাথে ওই যে সেই দিন আমি যে বের হয়ে আসলাম যে না ইম্পসিবল, এখানে থাকা যাবে না, সে বুঝাইতে চেষ্টা করলো যে তার ছেলেকে আমি কোনো কিছু ব্রেন ওয়াশ করার ট্রাই করতেছি। আমি কেন ব্রেন ওয়াশ করার ট্রাই করব? আমি থাকতে পারলাম না আপনার সাথে। এই যে ভাইটার কথা বললো যে সে নাকি বেস্ট ফাদার, সেই বাচ্চাটাও কিন্তু তার সাথে থেকে বড় হয় নাই, সেও তার নানির কাছে থেকে বড় হয়েছে বা কার কাছে থেকে বড় হয়েছে। কেন? তার যে থার্ড ওয়াইফ ছিল, তার থার্ড ওয়াইফটা এই বাচ্চাটাকে মেনে নেয় নাই। তাহলে আপনি যে একটা ফাদার ফিগার, আপনার মুখটা কোথায় ছিল? আপনি কেন সেই মহিলাকে বলতে পারেন নাই যে না, একটা মেয়ে হারানোর কষ্ট তো আপনার অলরেডি আছে, আপনি এই বাচ্চাটাকে নিয়ে সাথে নিয়ে কেন বড় হলেন না? আপনার এই বউ কমপ্লেন করবে আর আপনি এই বাচ্চাটাকে অন্য জায়গায় ফালাই দিবেন? হতে পারবে না। কিভাবে? তাহলে আপনি বেস্ট ফাদার হলেন কিভাবে? এই বাচ্চাটাকে আপনার সাথে বড় হয়েছে, বড় হওয়া দিচ্ছেন? হ্যাঁ, কি বড় হওয়া জানেন? ওই যে একটা মোমেন্টাম তো ছিল সাথে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, অতটুকুই করছে, তারপর ছেলেটা বড় হয়েছে কেমনে? এই এতটুকু বাচ্চা, আমার থেকে ছোট বয়সের বাচ্চা, সে বাচ্চাটা এখন নিজে আর্নিং করে নিজের সংসার নিজে চালাচ্ছে, নিজে সব কিছু করছে। তারপর ওর সাথে আমার 2-3 বার দেখা হয়েছে, ওর কমপ্লেনের অভাব নাই। তখন আমি করলাম যে ঠিক আছে, ওকে ফাইন, লেট ইট বি। তারপর কি ভাইয়া, ওই যে 3 নাম্বার ফ্যামিলিতেও 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোও কিন্তু তার সাথে নাই, মানে এখন তো আমার মার সাথে একা। মানে একজন মানুষ কতগুলো মানুষের কষ্টের কারণ। 3টা ফ্যামিলি করছেন, 3টা ফ্যামিলিতে 3টা বাচ্চা, ওই ফ্যামিলিতে 2টা বাচ্চা, একটা মানে আমার সামর্থ্য আল্লাহ অতটুক দেখ, জানি আমি সবগুলা আমি একটু দূরে থাকি, কারণ এখন ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে সব কিছু অনেক ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে। যে আমি যখন আমার ওই ভাই বোনদের জন্য অনেক ফিল হয় যে তোদের বাবা যা করতে না পারছে, আমি যদি পারি, আমার ওই সামর্থ্য হলে আমি সবাই নিয়ে ওরকম করবো, আমি একসাথে থাকবো, আমার ইচ্ছা এটা। ইনশাআল্লাহ। আর সে দেখেন, সে চাইলেই কিন্তু পারে থাকতে। আমি বাবা ইস্যুটা এখানটা শেষ করতে চাই, এবং যদি তোমার অনুমতি হয় আমি তোমার লাইফের স্ট্রাগল সংসার লাইফে ঢুকবো, বাট অন দ্য অ্যানাদার এপিসোড, নট টুডে। হ্যাঁ, অনেক বেশি কিছু মনে হয় বলে ফেলছি, বা জানি না আসলে আমার মেজাজ খারাপ হয়ে গেলে বা আমি কন্ট্রোল হারাই ফেলে কি বলি না বলি জানি না। একটা ড্র লাইন টানো তো লাস্টে, যে যারা দেখলো, যারা দেখছে, তারা যদি তোমার জীবন থেকে শিখতে পারে, কি শিখতে পারে এই পার্টটুকু থেকে? এই পার্টটুকু থেকে শিখতে পারার বিষয়টা যেটা হচ্ছে, যে আগেই বললাম আমি, যে মানে ছেলে বাচ্চাদের থেকেও বেশি করে মেয়ে বাচ্চাদের ভিতরে এই ব্যাপারটা অনেক কষ্টর থাকে, যতক্ষণ পর্যন্ত না বুঝে তত নাই। বাট যখন বুঝে আল্লাহ, বাপ ছাড়া মেয়ের বিয়ে হওয়া সমস্যা, বাপ ছাড়া মেয়ে ব্রোকেন ফ্যামিলি, বাপ ছাড়া মেয়ের বিয়ের সময় পরিচয় দেওয়া কিভাবে, মানে মানে বিয়ের ব্যাপারটাই অনেক বড় একটা ব্যাপার। বড় হওয়া তো যেমন তেমন করে বড় হয়েছেনি আপনি, মানে বাপ ছাড়া একটা মেয়ের লাইফ অনেক কষ্টসাধ্য একটা লাইফ, এটা বোঝানো মানে বোঝানোর চেষ্টা করা হয় আমাদের সমাজে, বাট না, আলহামদুলিল্লাহ, আপনার বাবা না, আপনার মা না, আপনার কিচ্ছু না, আপনি একটা হিউম্যান বিইং, আপনি একজন নিজে ভালো মানুষ হন। নিজেও যে মানুষ বলে গোবরে পদ্ম ফুল, এ কথা কেন বলে? নিশ্চয়ই ভালো কিছু যখন হয়ে যায় বা ওটা হয়, ওটা হওয়ার ছিল না, হয়ে গেছে, তখন বলে গোবরে পদ্ম ফুল। আপনি নিজেকে প্রমাণ করেন, ওয়ার্ক অন ইউর সেলফ। আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার কিছু নাই, কোনো দরকার নাই। নিজের একটা ফোকাস, গোল, যেটা আপনি বুঝেন, জাস্ট ওয়ার্ক অন ইউর সেলফ, যেটা যাই হয়ে যাক না কেন, নিজেকে প্রমাণ করেন, নিজের কাছে নিজেকে বুঝান যে আপনি জিরো হয়ে একটা জায়গায় দাঁড়াবেন, আপনি ওখানে কিছু ক্রিয়েট করে ফেলতে পারবেন। তখন আপনার লাইফে কিচ্ছু দরকার পড়বে না আশেপাশে। আপনার পকেটে 0 টাকা, সেটা তো সমস্যা নেই, আপনি জানেন আপনি কিছু করতে পারবেন। ওই কনফিডেন্টটুকু জাস্ট ভিতরে রাখতে হবে। জাস্ট বি এ কনফিডেন্ট গার্ল, বি এ কনফিডেন্ট হিউম্যান বিং, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনার লাইফের কোনো কিছু লাগবে না। আপনার ব্যাংক জিরো, আপনার বাপ নেই, আপনার মা নেই, মারা গেছে বা এক্সিস্ট করে, কোনো কিছু করবে না। জাস্ট কনফিডেন্টটা দরকার।